আমি আজ 2 মাস পর জেল থেকে বের হচ্ছি। আসলে আমাকে জামিনে বের করা হয়েছে। আমার বাবা শহরে অনেক বড় শিল্পপতি, তাই বেশি দিন জেলে থাকতে হয়নি। তাই আজ আমার জামিন হয়ে গেল। জেলখানা থেকে বেরিয়ে আনমনে হাঁটতে হাঁটতে বাসার দিকে হাঁটছি। আর রিমির কথা ভাবছি। মেয়েটাকে আমি অনেক ভালোবাসতাম, কিন্তু মেয়েটা আমার ভালোবাসা কোনোদিন বুঝলো না। খুব ভালোবাসতাম রিমিকে। রিমি দেখতে একদম ডানা কাটা পরীর মতো, যাকে দেখলে যে কোনো ছেলে ক্রাশ খাবে। এখন আমার পরিচয়টা দিয়ে নেই। আমি আহনাফ ইসলাম আরিয়ান। আমি অনার্স শেষ করে রেজাল্টের জন্য অপেক্ষা করছি। পরিচয় দিতে দিতে আমার বাসায় চলে আসলাম। বাড়ির কলিং বেল বাজালাম। কিছুক্ষণ পর আমার মা এসে দরজা খুলে দিল। আমি মাকে দেখে অনেক খুশি হলাম। 2 মাস পরে মাকে দেখলাম, কিন্তু মা আমাকে দেখে মুখটা মলিন করে কোনো কথা না বলে ভিতরে ঢুকে গেল। আজ আমার একটা অন্যায়ের জন্য মা আমার সাথে কথা বললো না। খুব খারাপ লেগেছে। মা আমার সাথে কথা না বলে মুখে একরাশ বিরক্ত নিয়ে চলে গেল আমার সামনে থেকে। আমি মার পিছু নিলাম। আমি আমার মাকে ডাকলাম, কিন্তু মা কোনো কথা বলছে না। এবার আমি দৌড়ে মার সামনে গেলাম। মা, কি হলো? আমার সাথে কথা বলছো না কেন? আমি তো রাগের মাথায় একটা ভুল করেছি, তাই বলে আমাকে এভাবে শাস্তি দেবে? আমার কোনো ছেলে নেই। আফনাফ নামে একটা ছেলে ছিল, 2 মাস আগে সে মারা গেছে। আমার কাছে তুই আমার ছেলে না। তোর ওই পাপি চেহারা আমাকে দেখাবি না, আর তোর ওই নোংরা মুখে আমাকে কোনোদিন মা বলে ডাকবি না। তাই বলে মা কান্না করতে করতে চলে গেল রুমে। এবার মার কথা শুনে আমার 2 চোখ বেয়ে অঝোর ধারায় পানি পড়তে থাকলো। শেষ পর্যন্ত আমার মা আমাকে দূরে ঠেলে দিল। খুব কষ্ট হচ্ছে, তাই রুমে এসে দরজা বন্ধ করে অনেকক্ষণ কান্না করলাম। কান্না করতে করতে কখন যে ঘুমিয়ে পড়েছে নিজেই জানি না। ঘুম ভাঙলো দরজার ঠকঠক শব্দে। আমি উঠে দরজা খুলে দিলাম। দরজা খুলে দেখি বাবা দাঁড়িয়ে আছে। আমি বাবাকে দেখে কান্না করে দিলাম আর বাবাকে জড়িয়ে ধরলাম। আসলে বাবার সাথে আমি খুব ফ্রি ছিলাম। কান্না করিস না, সব ঠিক হয়ে যাবে। আর কাল থেকে তুই অফিসে জয়েন করবি, তারপর দেখবি সব ঠিক হয়ে যাবে। আচ্ছা বাবা, তুমি যা বলবে তাই হবে। আর একটা কথা তোকে না জানিয়ে আমি বড় একটা সিদ্ধান্ত নিয়েছি। আশা করি তুই আমার কথা রাখবি। বলো বাবা, আমি তোমার সব কথা রাখবো। আমি তোর সাথে রিমির বিয়ে ঠিক করেছি, কারণ তোর জন্য রিমির জীবন নষ্ট হোক তা আমি চাই না। তাই আমি এই সিদ্ধান্তটা নিয়েছি। তুমি যা ভালো বলছো তাই করো। আপনারা ভাবছেন এই রিমিটাকে? আসুন 2 মাস আগের কাহিনী বলছি। সকালে ঘুমিয়ে আছি, হঠাৎ ফোনের শব্দে ঘুম ভেঙে গেল। আমি বিরক্ত হয়ে ফোনটা রিসিভ করলাম। দেখি আমার বন্ধু ফোন দিয়েছে। আমার বন্ধুর নাম রাজু। ওই শালা, এত সকালে ফোন দিয়ে আমার আরামের ঘুম নষ্ট করলি কেন? আরে রাখ তোর আরামের ঘুম। আর এদিকে রিমি ভাবি অন্য একটা ছেলের সাথে এক রিক্সায় কলেজে যাচ্ছে, আর তুই তাড়াতাড়ি কলেজ চলে আয়। রাজুর মুখে রিমির কথা শুনে আমার নিমিষেই ঘুম উধাও হয়ে গেল। আমি তাড়াতাড়ি ফ্রেশ হয়ে উঠে কলেজের জন্য রওনা দিলাম। আসুন রিমির সাথে পরিচয় করে দিই। রিমি আমাদের কলেজে 2য় বর্ষের ছাত্রী। আমি রিমিকে 2 বছর ধরে ভালোবাসি। রিমিকে অনেকবার প্রপোজ করেছি, কিন্তু রিমি রাজি হয়নি। রিমিকে আমি অনেক ভালোবাসি, যা রিমিকে কেউ এরকম ভাবে ভালোবাসতে পারবে কিনা আমার জানা নেই। পরিচয় দিতে দিতে কলেজে চলে আসলাম। এসে দেখি রিমি একটা ছেলের পাশে বসে আছে আর হেসে কথা বলছে। আমার মাথায় প্রচন্ড রাগ উঠে গেল। আমি সোজা গিয়ে রিমির পাশে বসা ছেলেটির শার্টের কলার ধরে সোজা নাকে একটা ঘুষি দিলাম, আর ছেলেটির নাকে হাত দিয়ে সোজা মাটিতে বসে পড়লো। ওই, তোরে বলছি না কোনো ছেলের সাথে যেন না মিশতে? তারপরে তুই কেন ওই ছেলের সাথে কথা বলছিস? আপনি ওকে মারলেন কেন? আপনি জানেন ছেলেটি কি হয় আমার? ও আমার কাজিন হয়। আসলে আপনাদের মতো বখাটের জন্য আমাদের মতো মেয়েরা আজ অসুরক্ষিত। আপনি একটা বখাটে, আর যাই হোক, আপনাকে ভালোবাসা যায় না। রিমি, আমি সরি। আমি তোমাকে অনেক ভালোবাসি, আর এই জন্য তোমার পাশে অন্যকেও আমি সহ্য করতে পারি না। প্লিজ আমাকে ক্ষমা করে দাও। আমি কোনো রাস্তার বখাটে মাস্তানকে ভালোবাসতে পারবো না, যে কিনা রাস্তার কুকুরদের মতো মেয়েদের পেছনে পড়ে থাকে। তাই বলে রিমি চলে গেল কলেজ থেকে। রিমির কথা শুনে খুব কষ্ট হতে লাগলো। যাকে আমি নিঃস্বার্থভাবে ভালোবাসলাম সে আমাকে রাস্তার কুকুর বলল। কিন্তু হঠাৎ করে মাথায় প্রচন্ড রাগ উঠে গেল। আমাকে রাস্তার বকাটে মস্তান বলল। যদি বকাটে মস্তান হই, তাহলে বকাটের মতোই রিমির ভালোবাসা আদায় করে নেব। কাল রিমিকে দেখাবো বকাটেরা কিভাবে ভালোবাসে। পরের দিন সকালে রিমির জন্য অপেক্ষা করছি রাস্তায়। আজ রিমিকে বকাটে বলার শাস্তি পেতে হবে। কিছুক্ষণ পর রিমি আসলো, তবে আজ একা এসেছে। কোনো কথা না বলে রিমিকে জোর করে তুলে নিয়ে বাইকে বসে প্রচন্ড স্পিডে বাইক চালিয়ে একটা পুরনো ভাঙা ঘরে নিয়ে চলে আসলাম। আসার সময় রিমি অনেক চিৎকার করছিল আর অনেক ভয় পেয়ে গিয়েছিল। রিমি দেখো, আমি তোমাকে অনেক ভালোবাসি।
তোমাকে আমি কোনো হার্ট করতে চাই না। তোমাকে আমি 2 বছর ধরে ভালোবাসি, কোনোদিন তোমার সাথে খারাপ বিহেভ করিনি, তাহলে কেন আমাকে ভালোবাসতে পারবে না? তুমি বখাটে মাস্তান, তা তোমার এমন আচরণই বোঝা যায়। তুমি যদি আমার সত্যি ভালোবাসতে তাহলে আমাকে এমনভাবে তুলে নিয়ে আসতে পারতে না, কারণ এগুলো রাস্তার বখাটেগুলাই পারে এমন কাজ করতে, যার কারণ তার মা বাবা তাকে ঠিকভাবে কোনোদিন শাসন করেনি। তুমি এরকম, তাহলে তোমার মা বাবা কীরকম হবে আল্লাহই জানে। এবার আমার মাথায় রাগ উঠে গেল। তুই আমাকে যা বলার বল, কিন্তু আমার মা বাবাকে তুই কেন মাঝখানে তুললি? এবার রিমিকে শরীরের সব শক্তি দিয়ে একটা চড় মারলাম এবং রিমি পাশে পড়ে গেল। আমি তখন রিমির কাছে গিয়ে রিমির শরীর থেকে ওড়না ছুঁড়ে ফেলে দিয়ে রিমির উপর শারীরিক অত্যাচার করলাম। আমাদের ভাষায় যাকে ধর্ষণ বলে, হ্যাঁ আমি রিমিকে ধর্ষণ করেছি। আমাকে বকাটে বলে, মাস্তান বলে আমার বাবা মাকে গালি দেয়। রিমি আমাকে আটকানোর অনেক চেষ্টা করেছিল, কিন্তু পারেনি আমার শক্তির সাথে। রিমি আমার পা পর্যন্ত ধরেছিল, কিন্তু আমার সে মাথায় প্রচন্ড রাগ উঠেছিল। রিমি একভাবে কান্না করে যাচ্ছে। কিছুক্ষণ পর সেখানে কিছু মানুষ আসলো। হয়তো রিমি চিৎকার শুনে মানুষ চলে এসেছে। মানুষগুলো আমাকে একসময় মারতে লাগলো, তারপর আমার কিছু মনে নেই। গান যখন ফিরেছে তখন দেখি আমি জেলখানায়। তারপর আমার বাবা আসলো, বাবা সব কাহিনী শুনতে চাইলো। বাবাকে আমি সব খুলে বললাম। বাবা বলল, তুই চিন্তা করিস না, আমি তোকে যত তাড়াতাড়ি সম্ভব জামিন করে নিয়ে যাব। জেল থেকে রিমির আর কোনো খোঁজ খবর পাইনি, এমনকি আমার মা আমাকে দেখতে আসেনি। বাবা মাঝে মাঝে আসতো আমাকে দেখতে, আর তাই 2 মাস পর জামিন হয়ে যায়। আর তার পরের কাহিনী সব আপনারা তো জানেন। পরের দিন ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে গুছিয়ে অফিসে যাওয়ার প্রস্তুতি নিচ্ছি। সবকিছু গুছিয়ে নিচে এসে দেখি মা বাবা সবাই একসাথে নাস্তা করছে। আমি যে নাস্তা করার টেবিলে বসতে যাব তখনই আমার মা নাস্তা থেকে উঠে চলে গেল। নিজের প্রতি খুব খারাপ লাগছে। আমার জন্য মা নাস্তা না করে উঠে চলে গেল। মা আমার সাথে কথা বলা বন্ধ করে দিয়েছে। তারপর আমিও নাস্তা না করে বাবার সাথে অফিসে চলে গেলাম। অফিসে এসে সবার সাথে পরিচয় হয়ে নিলাম। দিনটা খুব ভালো কাটলো। হঠাৎ করে বাবা আমাকে ডেকে বলল, আগামী শুক্রবার তোর বিয়ে, প্রস্তুতি নিয়ে রাখিস। দেখতে দেখতে শুক্রবার চলে আসলো। কোনো আয়োজন বাদেই বিয়ে হয়ে গেল। শুধু 2 পরিবারের মানুষ ছিল, আর কেউ ছিল না। এখন বাসর ঘরের সামনে দাঁড়িয়ে আমি ভাবছি রিমির সামনে কোনো মুখ নিয়ে যাব। রিমি কোনোদিন মেনে নিতে পারবে আমাকে? তারপর 3 টাকার সাহস নিয়ে রুমে ঢুকলাম, কারণ রিমিকে বিয়ের করার ব্যাপারে কোনো আপত্তি ছিল না, কারণ রিমিকে আমি ভালোবাসতাম। আর আমার রাগের কারণে রিমির জীবনটা নষ্ট হয়ে গেল। রুমে ঢুকে দেখি রিমি বসে বসে কান্না করছে। আমি রিমির পাশে বসতে যাব, তখনই রিমি আমাকে এক ঝাটকায় সরিয়ে দিয়ে বলল, তুই আমার পাশে আসবি না, তোর জন্য আমার জীবন নষ্ট হয়ে গেছে, তোর জন্য আমার বাবা মার সম্মান নষ্ট হয়ে গেছে। তোকে আমি কোনোদিন ক্ষমা করব না, আর তোকে স্বামী হিসেবে কোনোদিন মানব না। তুই কোনোদিন আমার কাছে স্বামীর অধিকার দেখাতে আসবি না। রিমি, আমি তোমাকে এর আগেও ভালোবাসতাম আর এর পরেও ভালোবাসবো। সেদিন রাগের মাথায় ওসব করেছি, প্লিজ আমাকে ক্ষমা করে দাও। আমার ঘুম আসছে, ঘুমাবো। আর রাস্তার পকেটে মাস্তানের সাথে আমি এক খাটে ঘুমাতে পারবো না। আর যদি আবার রাগ হয় তাহলে আবার আমাকে রাস্তার কুকুরদের মতো ভোগ করো, সেটাই তো তুমি খুব ভালোভাবে পারো। তাই বলে রিমি ঘুমিয়ে পড়লো, আর আমি নিচে বিছানা পেতে ঘুমিয়ে পড়লাম। রিমি আমাকে কোনোদিন মেনে নেবে না, সেটা আমি জানতাম, কিন্তু রিমি কেন বোঝে না আমি রিমিকে অনেক ভালোবাসি। রিমি বিছানায় শুয়ে পড়লো, আমি নিচে একটা চাদর আর বালিশ নিয়ে শুয়ে পড়লাম। সকালে ঘুম থেকে উঠে দেখি রিমি এখনো শুয়ে আছে, কিন্তু রিমি অনেক চেঞ্জ হয়ে গিয়েছে। আগে মেয়েটা অনেক সুন্দর ছিল, এই 2 মাসে রিমি অনেক শুকিয়ে গেছে। মনে হয় নিজের শরীরের যত্ন নেয় না। রিমি নড়াচড়া করছে, মনে হয় ঘুম থেকে এখন উঠে পড়বে। তাই আমি তাড়াতাড়ি বাথরুমে ঢুকে পড়লাম ফ্রেশ হতে। ফ্রেশ হয়ে বাইরে বেরিয়ে দেখি রিমি হাঁটু বাজ করে বিছানার উপর মাথা নিচু করে বসে আছে। কি হয়েছে রিমি, তুমি এমন ভাবে বসে আছো কেন? ফ্রেশ হবে না? এবার রিমি মাথা তুললো, দেখি রিমি কান্না করছে। মুহূর্তের মধ্যে মনটা খারাপ হয়ে গেল। আমি কান্না করি আর যাই করি, আপনাকে না দেখলেও চলবে। যে মানুষটা আমার সব কিছু শেষ করে দিয়েছে, আমার স্বপ্ন, আশা, ইজ্জত, যে মানুষটা নিমিষেই সব শেষ করে দিয়েছে, তার সাথে আমাকে একই রুমে থাকতে হচ্ছে। কতটা ঘৃণা করি আপনাকে জানেন আপনি? আপনাকে দেখলে আমার মনে হয় যে নিজেকে শেষ করে দিই। আর আজ পরিস্থিতির কারণে আপনি আমার স্বামী, তাই আমি আমার মতো থাকবো আর আপনি আপনার মতো। আর যদি রাস্তার কুকুরদের মতো যদি আবার আমাকে ভোগ করতে চান তাহলে করতে পারেন, কারণ বিয়ের আগে
আপনি একটা মেয়ের বেঁচে থাকার সম্বলকে ছিনে নিয়েছেন, তাই আপনাকে আমি ঘৃণা করি আর সারা জীবন ঘৃণা করে যাব। কোনো কথা না বলে সোজা বাইরে চলে আসলাম। কিছুক্ষণ হেঁটে বাসায় আসলাম আর ভাবতে লাগলাম রিমিকে কোনোদিন ইচ্ছার বিরুদ্ধে স্পর্শ করব না। মেয়েটাই 2 মাসে অনেক অপমান সহ্য করতে হয়েছে, তাই রিমি যেন সুখে থাকে, তাই তাকে তার মতো থাকতে দেব। বাসায় এসে দেখি মা আর রিমি কিচেন রুমে রান্না করছে। মা আর রিমি তারা দুজনে হেসে হেসে কথা বলছে। মনটা ভালো হয়ে গেল যে রিমি মাকে অপমান করেছে, সেই রিমি মাকে মেনে নিয়েছে। সোজা রুমে চলে আসলাম, এসে গুছিয়ে নিলাম, অফিস যেতে হবে। ব্যাগ নিয়ে নিচে এসে দেখি মা আর রিমি একসাথে বসে নাস্তা করছে। আমি একটু না অনেক অবাক হলাম, কারণ মা আমাকে ছাড়া কোনোদিন নাস্তা করেনি। খুব কষ্ট হতে লাগলো। দেখলাম আমার নাস্তা টেবিলের একপাশে রাখা আছে। আমি একবার রিমি একবার মার দিকে তাকালাম, দেখি তারা মাথা নিচু করে নাস্তা করছে। আমার ভীষণ রাগ হতে লাগলো, কারণ তারা আমাকে একবার জন্য নাস্তা করতে ডাকলো না। তাই আমি নাস্তা না করে অফিসে চলে গেলাম, গিয়ে আব্বুর সাথে সবকিছু দেখাশোনা করতে থাকলাম। আমি এখন আর বন্ধুদের সাথে তেমন বেড়াই না। দুপুরে লাঞ্চ টাইমে আমি আর বাবা গাড়ি করে বাসায় আসলাম দুপুরে খাবার খেতে। আমি আর বাবা টেবিলে বসলাম, দেখলাম বাবার প্লেটে ভাত ও সবকিছু এগিয়ে দিচ্ছে মা আর রিমি, কিন্তু আমার সামনে কেউ দিচ্ছে না। সবাই দুপুরের খাবার খাওয়া শুরু করে দিল, কিন্তু আমার উপর কোনো কারো নজর নেই। খুব কষ্ট হতে লাগলো যে মা আমাকে খাবার না দিয়ে কোনোদিন খায়নি। খুব কষ্ট হচ্ছে, আমার বুকের মধ্যে চিনচিন করে ব্যথা করছে। তখন বাবা আমার দিকে একটা প্লেট এগিয়ে দিল আর কিছু ভাত দিল। আমি না খেয়ে উঠে পড়লাম আর বাইরে চলে আসলাম। আর এখন অফিসে যাব না, তাই বাইরে গিয়ে কিছু খেয়ে 1 প্যাকেট সিগারেট কিনলাম আর চলে আসলাম আমাদের পুরনো আড্ডাখানায়। সেখানে রাত 10টা পর্যন্ত আড্ডা দিয়ে বাড়ির দিকে রওনা দিলাম। রাস্তায় একটা ফুচকার দোকান দেখলাম। আগে রিমি ফুচকা খুব পছন্দ করতো, তাই রিমির জন্য কিছু ফুচকা নিলাম। তারপর বাসায় চলে আসলাম। রুমে এসে দেখি রিমি টিভি দেখছে। আমি রিমির দিকে প্যাকেটটা বাড়িয়ে দিলাম। রিমি একবার প্যাকেটের দিকে তাকিয়ে আবার টিভি দেখায় মনোযোগ দিল। কি হলো, ধরো, তুমি তো আগে প্রচুর ফুচকা খেতে, নাও তোমার জন্য নিয়ে আসলাম। আপনাকে বলছি না, আমার বিষয়ে আপনার কোনো অধিকার ফলানোর চেষ্টা করবেন না। আর আপনি কি ভাবছেন আপনার হাতের জিনিস আমি খাবো? ভাবলেন কিভাবে? আপনার ওই নোংরা হাতে আমি কোনোদিন বিষ পর্যন্ত খাবো না। যে একটা মেয়েকে সম্মান দিতে পারে না, তার হাতের জিনিস খেলে আমার পাপ হবে। যত সব রাস্তার কুত্তা বখাটে মাস্তান। আবার আপনাকে গালি দিলাম, এখন তো আবার জোর করে কোনো মেয়েকে ধর্ষণ করতে হবে না, আর সে চাইলেও আর আটকাতে পারবে না। আর কোনো কথা বললাম না, প্যাকেটটা টেবিলের উপর রেখে আমি ফ্রেশ হতে চলে গেলাম। ফ্রেশ হয়ে এসে দেখি রিমি ঘুমায় পড়েছে। আমি কিছুক্ষণ রিমির দিকে তাকিয়ে শুয়ে পড়লাম, কারণ রিমি যত আমাকে গালি দিক এসবের জন্য আমিই দায়ী, আর আমি রিমিকে অনেক ভালোবাসি। এভাবে কিছুদিন চলে গেল। এই কয়েকদিন মা আমার সাথে একবারও কথা বলেনি, আর রিমি কথা বললে গালাগালি দিত আর অবহেলা করত। আমি আর সহ্য করতে পারছি না আপনজনের অবহেলাগুলো। আমি এই কদিনে বাড়িতে খাবার খাইনি, কিন্তু কেউ একবার জিজ্ঞাসা করেনি কিছু খাইছি কিনা। আজ অফিসে বসে কাজ করছি, আর তখন বাবা এসে বলল রিমি নাকি হঠাৎ করে শরীর খারাপ হয়েছে, মাথা ঘুরে পড়ে গেছে। আমি আর বাবা তাড়াতাড়ি গাড়ি নিয়ে বাসায় চলে আসলাম। এসে দেখি রিমি আর মা রিমির সাথে কথা বলছে। রিমি বিছানায় শুয়ে আছে আর মা রিমির মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। আমি আসা মাত্রই মা রুম থেকে চলে গেল। আমি গিয়ে রিমির পাশে বসলাম, আর রিমি একটু দূরে সরে গেল। কি হয়েছে তোমার? বাবা বলো তোমার নাকি শরীর খারাপ। কি হলো বলো, কি হয়েছে? বড় সমস্যা হলে ডাক্তারের কাছে নিয়ে যাব। আমি মা হতে চলেছি। কি? আমি বাবা হতে চলেছি? এত খুশি সংবাদ, আর তুমি মন খারাপ হয়ে বলছো কেন? তুমি জানো আমি কত খুশি। আমি অ্যাবর্শন করব। মানে ঠিক বুঝলাম না। আমি এই বাচ্চা চাই না, আমি অ্যাবর্শন করব। কি বলছো এসব? বাচ্চা অ্যাবর্শন করবে মানে? পাগল হয়েছে নাকি তুমি? আমি কিছুতে এটি হতে দেব না। আমার বাচ্চা আমি নষ্ট করতে দেব না। আমার পেটে আমি কোনো বখাটে মাস্তান দর্শককারীর বাচ্চা রাখতে পারবো না। আমার পেটে কোনো অমানুষের বাচ্চা রাখতে দেব না। তাই আমি ডিসিশন নিয়েছি, আমি অ্যাবর্শন করব। রিমি, তুমি যা শাস্তি দিবে আমাকে দাও, কিন্তু আমার নিষ্পাপ বাচ্চাকে তুমি কোনো ক্ষতি করো না। সে তো আর কোনো দোষ করেনি। প্লিজ তুমি এমন করো না। তুমি আমাকে যা শাস্তি দিবে আমি সব মাথা পেতে নেব, কিন্তু আমার বাচ্চাটাকে কোনো ক্ষতি করো না। তোমার পায়ে ধরি, প্লিজ এমন বড় শাস্তি আমাকে দিও না। আমার পেটে যে বাচ্চা, সে একটা অমানুষের বাচ্চা, একজন বখাটের বাচ্চা, যে নিজের ভালোবাসা পাওয়ার জন্য একটা মেয়েকে জীবিত লাশ করে দিতে পারে। আর তার বাচ্চা বড় হয়ে তার বাবার মতো হবে না, সেটা কেউ বলতে পারবে? তাই আমার পেটে কোনো অমানুষের বাচ্চা ধরে রাখতে পারবো না।
আর এই বাচ্চা যদি বড় হয়ে তার বাবার মতো অমানুষ হয়? তাই আগে থেকে পৃথিবীতে কোনো অমানুষ নিয়ে আসতে পারবো না। প্লিজ রিমি, তুমি আমাকে যা বলার বলো, কিন্তু আমার বাচ্চাটাকে কিচ্ছু বলো না। আমি তোমাকে কথা দিলাম, আমার বাচ্চা পৃথিবীর আলো দেখার সাথে সাথে তোমার থেকে অনেক দূরে নিয়ে যাব। আমার বাচ্চার চেহারা পর্যন্ত তোমাকে দেখতে দেব না। তার আগে আমি সবকিছু ছেড়ে চলে যাব। আমার কান্না দেখে রিমির হয়তো কিছুটা মায়া হলো, তাই সে আর কিছু বললো না, আমার সামনে থেকে উঠে চলে গেল। আমি ওখানে বসে বসে ভাবছি, নিজের সন্তানকে কেউ যদি এভাবে বলে আর কোনোদিন জানা ছিল না। রিমির সাথে না হয় আমি একটা অন্যায় করেছি, কিন্তু সে তো আমার বউ হয়। আমি তো রিমিকে বউয়ের মর্যাদা দিয়েছি, তাহলে কেন রিমি আমার সাথে এমন করছে? রিমিকে তো আমি অনেক ভালোবাসি, রিমি কেন বোঝে না? বাইরে চলে আসলাম আর এক প্যাকেট সিগারেট নিয়ে নিলাম, নিয়ে ছাদে চলে আসলাম আর মনে সব দুঃখ ধোয়ার সাথে উড়িয়ে দিচ্ছি। আমার সন্তান জন্ম দেওয়ার সাথে সাথে আমি সবার থেকে ওকে দূরে সরিয়ে চলে যাব। কেউ যেন তাকে অমানুষের বাচ্চা বলতে না পারে। রিমি তো আমার সন্তানকে কোনোদিন মেনে নেবে না। তাই সবাই বোঝার আগে আমি আমার সন্তানকে নিয়ে অনেক দূরে চলে যাব। চাইলেই আর কেউ খুঁজে পাবে না। সিগারেট শেষ করে নিচে আসলাম, এসে দেখি সবাই একসাথে বসে রাতের খাবার খাচ্ছে। আমার মনটা আবার খারাপ হয়ে গেল। আজকে আমাকে না ডেকে সবাই একসাথে খাওয়া শুরু করে দিয়েছে। আমি আমার রুমের দিকে যাচ্ছি, তখন বাবা আমাকে ডেকে বলল খাইতে। আমার ক্ষুধা নেই বলে রুমে চলে আসলাম। আমার মার কাছে আমি এতটাই ঘৃণার পাত্র হয়ে গেলাম যে আমার সাথে এই কয়টা দিনে একটা কথাও বলেনি। নিচে বিছানা পেতে শুয়ে পড়লাম। কখন যে ঘুমিয়ে পড়েছি ঠিক নেই। সকালে উঠে দেখি রিমি খাটের উপর নেই, হয়তো নিচে গেছে। আমি উঠে ফ্রেশ হয়ে নাস্তা করে অফিসে চলে আসলাম। বিকেলে অফিস শেষ করে বাসায় আসার সময় রিমির জন্য কিছু জিনিস নিয়ে নিলাম। কিছু ফল আর মাদার হরলিক্স আর অন্যান্য মায়ের শরীরের উপকারে যা আছে সবকিছু নিয়ে আসছি। তখন অযোধ্যায় বৃষ্টি হতে লাগলো। আজ খুব বৃষ্টিতে ভিজতে ইচ্ছে করছে। অনেকদিন হলো বৃষ্টিতে গোসল করিনি। আমার আবার বৃষ্টিতে ভিজলে জ্বর ঠান্ডা লাগে। আমি কোনো কিছু না ভেবে এভাবে হেঁটে চলেছি। বাসায় এসে কলিং বেল বাজালাম, দেখি আব্বু দরজা খুলে দিল। কিরে, তুই বৃষ্টিতে কেন ভিজেছিস? তোর জ্বর আসবে। কিছু হবে না, অনেকদিন পর বৃষ্টিতে ভিজেছি তাই ভালো লাগছে। আমার রুমে চলে আসলাম। এসে দেখি রিমি জানালার গ্রিল ধরে এক মনে বাইরে তাকিয়ে আছে। রিমিকে ডাক দিলাম, রিমি আমার দিকে তাকালো। আমি রিমির হাতে ফল আর হরলিক্সের প্যাকেটটা দিতে যাব, তখন রিমি চিৎকার করে রেগে বলল, আপনাকে এসব আনতে বলেছি কে? এইসব ঠং করার কোনো দরকার নেই। আমার জীবনটা শেষ করে এখন নাটক করতে আসছে। যত সব ঠং দেখলে পাচ্ছি না। আর আপনি ভাবলেন কি করে একটা অমানুষের হাতের জিনিস আমি খাবো? যদি সারাদিন না খেয়েও থাকি তবুও আপনার মতো একটা অমানুষের কোনো জিনিস খাবো না। রিমি, আমি এসব কিছু আনতে চাইনি, শুধু আমাদের বাচ্চাটার জন্য নিয়ে এসেছি। তুমি আমাকে যেভাবে শাস্তি দিবে দাও, আমার বাচ্চাটাকে কোনো শাস্তি দিও না। তুমি এগুলো আমার বাচ্চার জন্য নিয়মিত খাও। আমাদের বাচ্চা মানে শুধু আপনার বাচ্চা, আমার কোনো বাচ্চা নেই। তাও আবার আপনার মতো একটা জানোয়ারের বাচ্চা নেব? কোনোদিন আমি সম্ভব না। আচ্ছা, শুধু আমার বাচ্চা। তোমাকে বাচ্চার মা বলে আমি কোনোদিন পরিচয় দেব না। তুমি নিশ্চিন্তে থাকতে পারো। শুধু আমার বাচ্চাটার জন্য এগুলো খাও। এবার রিমি রাগী মুখে আমার হাত থেকে প্যাকেটটা নিয়ে অন্য রুমে চলে গেল আর আমি ফ্রেশ হতে চলে গেলাম। ফ্রেশ হয়ে এসে দেখি রিমি বিছানায় শুয়ে পড়েছে। আমি ফ্লোরে বিছানা পেতে শুয়ে পড়লাম। মাঝরাতে আমার শরীরে কাঁপুনি দিয়ে জ্বর আসলো। আমি একটা চাদর নিয়ে শুয়ে পড়লাম। যখন ঘুম ভাঙলো তখন থেকে সকাল 12টা বেজে গেছে আর আমার পাশে বাবা বসে আছে আর মাথায় পানি দিচ্ছে। তাহলে সারা রাত আমার শরীরে জ্বর ছিল, কিন্তু রিমি তো জানার কথা যে আমার জ্বর এসেছে। হয়তো রিমি আমার উপর ঘৃণা করে আমার শরীরে হয়তো স্পর্শ করেনি। বাবা, তুমি এখানে? রিমির মা কোথায়? সকালে অফিসে গিয়ে দেখি তুই আসিসনি, আবার ফোন বন্ধ। তাই আমি বাড়িতে এসে দেখি তুই জ্বরের শরীরে কাঁপুনি দিয়ে উঠেছে, তাই মাথায় পানি দিয়ে দিচ্ছি। আমার চোখ দিয়ে কয়েক ফোঁটা পানি বের হয়ে গেল। আমার মার জন্য আমার উপর মায়া হলো না। আমি রিমিকে তো আমি নিজের থেকেও ভালোবাসি। তাহলে রিমি অন্তত একটু দেখতে যেত আমি মারা গেছি না বেঁচে আছি। বাবা কিছু খাবার নিয়ে আসবে রাতে, তাই কিছু খাওয়া হয়নি। একটু বস, আমি বৌমাকে পাঠিয়ে দিচ্ছি। না বাবা, দরকার নেই, আমি বাইরে খেয়ে নিব। আমি সব বুঝি রে বাবা, মেয়েটা তোকে এখনো ক্ষমা করতে পারেনি। আমি নিয়ে আসছি খাবার। তাই বলে বাবা চলে গেল নিচে খাবার আনতে, আর আমি বিছানায় শুয়ে আছি। তখন রিমি রুমে আসলো আর আমার দিকে একবার তাকিয়ে নিজের কাজ সেরে আবার রুমের বাইরে চলে গেল। আমি যে মেয়েটাকে নিজের জীবনে চাইতেও বেশি ভালোবাসি, সেই মেয়েটা আমার প্রতি একটু মায়া কাজ করে না। যেদিন আমি থাকবো না সেদিন বুঝতে পারবে কতটা ভালোবেসেছিলাম তাকে। সেদিন হয়তো আর আমাকে পাবে না, সবকিছুর মায়া ত্যাগ করে চলে যাব।
তখন আমার উপরে আর কারো রাগ থাকবে না, কেউ আমাকে অমানুষ জানোয়ার বকাটে বলবে না। তারপর বাবা আমাকে খাবার দিয়ে গেল, আমি খেয়ে নিলাম। তারপর বিকেলের দিকে একটু শরীরটা ভালো হলো, আমি আস্তে আস্তে উঠে বাইরে চলে আসলাম, আর কিছু খেয়ে নিলাম। এভাবে চলে গেল 2 দিন। এই 2 দিনে আমার শরীরে হালকা জ্বর ছিল, কিন্তু রিমি মা কেউ আমাকে দেখতে আসেনি, সবাই অবহেলা করেছে। এখন কেমন যেন নিজেকে শেষ করে দিতে ইচ্ছা হচ্ছে। নিজের আপনজনের এমন অবহেলা সহ্য হচ্ছে না। আমি বাসার খাবার খুবই কম খাই, বেশিরভাগই বাইরে খাই। আজ আবার একটু অফিসে আসলাম, এসে কিছু কাজ করে বাসায় আসার সময় রিমির জন্য কিছু জিনিস কিনলাম, যাতে আমার বাবুটা রিমির ভিতরে সুস্থ থাকে। মা আমার সাথে একদম কথা বলা বন্ধ করে দিয়েছে। আমি একবারে কথা বলতে গেলেও মা কথা বলে না, আর রিমি আমার সাথে যখনই কথা বললে তখনই রাগ দেখিয়ে পাগলামি করে, আর রিমি আমার সাথে যখনই কথা বলতে আসে তখনই রাগ দেখিয়ে গালাগালি করে। এভাবে চলে গেল 7 মাস। এখন রিমি একটু একটু করে নিজের শরীরের উপর যত্ন নেওয়া শুরু করেছে। হয়তো নিজের সন্তান, তাই একটু মায়া হচ্ছে। এখন রিমি যা যা প্রয়োজন সব বাবাকে বলে, আর বাবা আমাকে বলে, আমি সেগুলো নিয়ে আসি। মাঝে মাঝে দেখি রিমি নিজের পেটে আলতো করে হাত বুলায় আর নিজে নিজে কথা বলে, খুব আস্তে আস্তে কথা বলে, আমি শুনতে পারি না। মানে নিজের সন্তানের সাথে কথা বলে। এসব দেখে খুব ভালো লাগে যে রিমি তার পেটের সন্তানকে একটু একটু করে ভালোবাসতে শিখেছে, হাজার হলেও সে মা। আর রিমি আগে সবসময় কেন মনমরা করে উদাস হয়ে থাকতো, এখন আর আগের মতো থাকে না, আবার আগের মতো সবটা ফিরে আসছে। আর এখন রিমি আমার দিকে কেন জানি আর চোখে তাকায় মাঝে মাঝে, আমি সেগুলো দেখেও না দেখার বান করে থাকি। হয়তো নিজের বাচ্চার সাথে সাথে আমার উপরও একটু একটু মায়া জমতে শুরু করেছে, কিন্তু সেদিক থেকে আমার কোনো ইচ্ছাই নেই। আমি সারাদিন আমার মতো থাকি, আর রিমি রিমির মতো। আজ মাঝরাতে হঠাৎ করে ঘুম ভেঙে গেল, উঠে দেখি রিমি ঘুমিয়ে আছে আর একটা হাত রিমির পেটের উপর, হয়তো বাচ্চাকে আদর করতে করতে ঘুমিয়ে পড়েছে। আমি এবার উঠে রিমির পাশে গিয়ে বসলাম, আর আমার হাতটা রিমির পেটে আলতো করে রাখলাম। খুব ভালো লাগছে, আমার ছোট বাবুটা রিমির মধ্যে আস্তে আস্তে বড় হচ্ছে। আস্তে আস্তে মাথাটা নিচু করে রিমির পেটে চুমু দিতে যাব, তখন রিমির ঘুম ভেঙে যায়। আর রিমির পেটে আমার হাত দেখে এবং আমার মুখটা রিমির পেটের কাছে দেখে রিমির চোখ রাগে ভরে গেল, আর রিমি আমাকে আমার পাওনাটা বুঝিয়ে দিল। ঠাস ঠাস কে 2টা চোর মারলো আর আমাকে ধাক্কা দিয়ে দূরে সরিয়ে দিল। আমি গালে হাত দিয়ে রিমির দিকে একদৃষ্টিতে তাকিয়ে আছি, আর রিমির চোখ দিয়ে যেন আগুন বের হচ্ছে। কুত্তা, তুই আমার কাছে কেন এসেছিস? আমার জীবনটা নষ্ট করে তোর শান্তি হয়নি ছোট লোক একটা? তোর কোনো মনুষ্যত্ববোধ নেই? তুই দেখেছিস আমার পেটে 7 মাসের বাচ্চা, তারপরও তুই কিভাবে আমার কাছে আসিস? হ্যাঁ, তোর মতো জানোয়ারকে আমার আর বিশ্বাস নেই। ছি ছি ছি, মনে হচ্ছে আমি এখনই এই পৃথিবী ছেড়ে চলে যাই, সব কিছু ছেড়ে। প্লিজ রিমি, তুমি বিশ্বাস করো আমার কোনো খারাপ উদ্দেশ্য ছিল না। আমি আমার সন্তানকে একটু স্পর্শ করতে চেয়েছিলাম। তুমি বিশ্বাস করো আমার কোনো খারাপ উদ্দেশ্য ছিল না। বিশ্বাস করব তোকে? তুই ভাবলি কি করে? তোর মতো একটা ছোট লোক জানোয়ার রাস্তার কুকুরকে বিশ্বাস করব? আমার ভাবতেও ঘৃণা হচ্ছে যে একটা 7 মাসের গর্ভবতী মায়ের কাছে তোর আসতে একটু বিবেকে বাঁধলো না। আজ থেকে তুই আর এই রুমে থাকতে পারবি না। তোকে আস্তে আস্তে মেনে নিতে চেয়েছিলাম, কিন্তু তুই কোনোদিন ভালো হবি না। আসলে রাস্তার কুকুর কোনোদিন ভালো হয় না। আর কিছু না বলে বাইরে চলে আসলাম, এসে ছাদে চলে আসলাম। খুব কষ্ট হচ্ছে আমার। রিমি আবার আমাকে ভুল বুঝলো। আমি তো আমার সন্তানকে একটু স্পর্শ করতে চেয়েছিলাম, আর রিমি আমাকে থাপ্পড় মারলো। নিজের অজান্তেই চোখ দিয়ে 2 ফোঁটা পানি বের হলো। আজকে নিজেকে শেষ করে দিতে ইচ্ছা হচ্ছে, কিন্তু আমাকে বেঁচে থাকতে হবে। আমার সন্তানের জন্য আমাকে বেঁচে থাকতেই হবে, নইলে আমার মতো আমার সন্তানও এমন অবহেলা পাবে। আর নিজের সন্তানের কাছে এমন অবহেলা পেলে সে নিজেও ঠিক থাকতে পারবে না। তাই আমি আমার সন্তানকে নিয়ে এই পরিবার, এই শহর থেকে অনেক দূরে চলে যাব। চাইলেও কেউ আর খুঁজে পাবে না। সারা রাত এভাবেই ছাদে কাটিয়ে দিলাম। রিমির কথা ভাবতে ভাবতে কখন যে সকাল হয়ে গেছে ঠিক খেয়াল করিনি। সকালে নিচে চলে আসলাম, এসে সোজা মায়ের রুমে চলে গেলাম। দেখি মা বসে আছে। আমি মায়ের কাছে গিয়ে মায়ের সামনে হাঁটু গেড়ে বসে পড়লাম। মা, কেন তুমি আমার সাথে এমন ব্যবহার করছো? কেন এমন অবহেলা করছো? তুমি তো জানো আমি অবহেলা একদম সহ্য করতে পারি না। যেদিন রিমি তোমাদের নামে খারাপ ভাষায় গালিগালাজ করছিল, তাই আমি রাগের মাথায় রিমির সাথে এমন ব্যবহার করি। চাইলে তুমি আমাকে মারতে পারো, আর যদি শাস্তি না দাও তাহলে তুমি একবার বলো যে এই বাড়ি থেকে চলে যা, আমি সবকিছু ছেড়ে চলে যাব। আর কোনোদিন তোমার এই শয়তান ছেলের মুখ দেখতে পাবে না তুমি। তোর সাথে আমার কোনো কথা নেই।
আমি আগেই বলেছি আমার ছেলে সেদিনই মারা গেছে আমার কাছে, যেদিন সে এরকম একটা নোংরা কাজ করেছিল। আর আমি কারো মা না, আমার কোনো ছেলে নেই। তুই যেখানে পারিস সেখানে চলে যা, আমার কিচ্ছু যায় আসে না। ঠিক আছে মা, আমি আর কোনোদিন তোমাকে মা বলে ডাকবো না। আমি চলে যাব, সবাইকে ছেড়ে চলে যাব। কখনো এই শয়তানটার চেহারা তোমাকে আর দেখতে হবে না। আর কোনো মানুষ আর কোনো অমানুষ তোমাকে মা বলে ডাকবে না। মায়ের রুম থেকে চলে আসলাম নিজের রুমে ঢুকে দেখি রিমি বাথরুমে ফ্রেশ হচ্ছে। আমি তাড়াতাড়ি গুছিয়ে নিলাম অফিসে যাওয়ার জন্য, যাতে রিমির ফ্রেশ হওয়ার আগে আমি অফিসে চলে যেতে পারি। রিমি বাথরুম থেকে বের হবার আগেই আমি অফিসে চলে আসলাম। বাইরে থেকে কিছু নাস্তা করে অফিসে প্রবেশ করলাম। সারাদিন অফিসে কাজ করে বিকেলে যখন অফিস ছুটি হলো, তখন ভাবলাম এখন বাসায় গেলে রিমি মা হয়তো আমাকে দেখে আবার বিরক্ত হতে পারে। তাই একটু পার্কে বসে বন্ধুদের সাথে আড্ডা দিয়ে রাত 12টার সময় বাসায় আসলাম। বাসায় এসে অন্য রুমে ঘুমাতে চলে গেলাম। আজ আর নিজের রুমে ঘুমাতে যাইনি, কারণ রিমি আমাকে দেখলে আবার রাগ করবে, আবার মাঝরাতে আমি কিছু করবো ভেবে সারা রাত জেগে থাকতে পারে। আর সারা রাত জেগে থাকলে আমার বাচ্চাটার ক্ষতি হতে পারে। তাই আজ অন্য রুমে গিয়ে শুয়ে পড়লাম। এভাবে আরো 1 মাস চলে গেল। এই 1 মাসে আমি কারোর সাথে কথা বলিনি, মানে কেউ আমার সাথে কথা বলেনি। শুধু বাবা কথা বলতো আমার সাথে। আর কথা বলবে কি, আমার সাথে এখন আর কারো দেখাই হয় না। খুব সকালে উঠে অফিস চলে যায় আর ফিরি অনেক রাত করে, তাই তো কারোর সাথে দেখা হয় না। আর যদিও ভুল করে মা অথবা রিমির সামনে চলে আসে, তখন আমি মাথা নিচু করে চলে আসি। আর এই 1 মাসে আমি একদিন বাসার কোনো খাবার খাইনি। হয়তো আমার জন্য রান্না বন্ধ হয়ে গেছে। একদিন সকালে আমার ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেছে, তাই আজ সকালে বাসা থেকে বের হতে পারেনি। তাড়াতাড়ি ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে অফিসে যাওয়ার জন্য তৈরি হয়ে যেই রুম থেকে বের হব, তখন দেখি রিমি আমার রুমের দরজার সামনে দাঁড়িয়ে আছে। রিমির এক সাইডে চলে আসতে যাব, তখন দেখি রিমি আমাকে কি বলতে চাইলো। আমি শুনেও না শোনার ভান করে চলে আসলাম। হয়তো বলতে চেয়েছিল যে কিছু ফল আর কিছু হেলদি খাবার কিনে আনার জন্য। তাছাড়া রিমি আমার সাথে কেন কথা বলবে? তাই আমি অফিসে চলে আসলাম। সারাদিন অফিস শেষ করে ফলের দোকানে গিয়ে অনেক ফল আর মাদার হরলিক্স সবকিছু কিনলাম। কিনে বাবার কাছে গেলাম। বাবার কাছে ফলের প্যাকেটটা দিয়ে বললাম এগুলো রিমিকে দিতে। বাবা কিছুক্ষণ আমার দিকে তাকিয়ে রইলো। বাবা সবকিছুই জানে যে রিমি আর মা আমার সাথে কথা বলে না, কিন্তু বাবা কিছু বলতে পারে না, কারণ দোষটা তো আমারই ছিল। তারপর অফিস শেষ করে রাত 11:30 বাসা আসলাম। দেখি সব রুমে লাইট অফ, মানে সবাই ঘুমিয়ে পড়েছে। আমি আমার রুমে ঢুকে কাপড় চেঞ্জ করে ফ্রেশ হতে চলে গেলাম বাথরুমে। ফ্রেশ হয়ে এসে দেখি রিমি আমার রুমে খাটের উপর বসে আছে। রিমিকে দেখে কিছুটা ভয় পেলাম। রিমি, তোমার ওখানে কোনো সমস্যা হয়েছে? সমস্যা হলে আমাকে ডাকতে পারতে, তুমি কষ্ট করে কেন এলে? আমি এতদিন শুধু শুধু মানুষটাকে খারাপ ভেবেছি, কত গালাগালি দিয়েছি। আর সেই মানুষটা আমার সাথে কোনোদিন খারাপ কথা বলেনি, এমনকি আমার উপর কোনোদিন রাগ পর্যন্ত করেনি। রিমি, কি ভাবছো তুমি? কোনো সমস্যা হয়েছে? আর আমি তো বাবার কাছে সবকিছু কিনে দিয়েছি। কোনো কিছু কিনতে ভুল হয়ে গেলে বলো, আমি কালকে ড্রাইভারকে দিয়ে পাঠিয়ে দেবো। আহনাফের ডাকে ভাবনার জগৎ থেকে ফিরে আসলো। না, কিছু হয়নি, সব কিছু ঠিক আছে। আপনি রাতে কিছু খেয়েছেন? মনে হয় কিছু খাননি, চলেন আপনাকে খাবার দেই। আমি রিমির কথা শুনে মনে হলো আকাশ থেকে পড়লাম। রিমি আমাকে খাবার জন্য বলছে, খুবই অবাক হলাম। আমার খাওয়া নিয়ে কারো চিন্তা করতে হবে না। আর তুমি এত রাত পর্যন্ত জেগে আছো কেন? শরীর খারাপ করবে, যাও ঘুমিয়ে পড়ো। এতদিন যখন কেউ আমাকে খাবার খেতে ডাকেনি, আর এখনো না ডাকলে চলবে। তুমি যাও ঘুমিয়ে পড়ো। বেশি রাত জাগলে আমার সন্তানের আবার ক্ষতি হতে পারে, আর আমি চাই না আমার জন্য আমার সন্তানের কোনো ক্ষতি হোক। আসলে সেদিন রাতে আপনাকে ওভাবে দেখে খুব ভয় আর রাগ উঠে গিয়েছিল, তাই আপনার সাথে সেদিন খারাপ ব্যবহার করেছিলাম। এখন আর এগুলো নিয়ে আমি আর ভাবি না, সবকিছু অভ্যাস হয়ে গিয়েছে। এখন আর মন খারাপ হয় না। তাই বলে আমি চাদর টেনে শুয়ে পড়লাম, আর রিমি মুখটা মলিন করে চলে গেল। আর আমি ভাবতে থাকলাম, রিমি এতদিন পরে আমার সাথে কথা বললো, খুব ভালো লাগছে। রিমি তাহলে আমাকে ফিল করতে শুরু করেছে। কিন্তু আগেকার কথা মনে পড়তে সবকিছু অন্ধকার হয়ে গেল। রিমির বলা সেই পুরনো কথাগুলো মনে পড়তেই আবার আমার মনটা বিষণ্ণতায় ছেয়ে গেল। আমি তো মাকে কথা দিয়েছি যে সবকিছু ছেড়ে অনেক দূরে চলে যাব, আর মা আমাকে তার ছেলে বলে মানে না। তাই আমি কার জন্য এখানে থাকবো? তাই সবকিছু মাথা থেকে ঝেড়ে ঘুমিয়ে পড়লাম। সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে অফিসের জন্য রওনা হব, তখন আবার রিমি আমার রুমে আসলো। আমি বললাম, এত সকালে ঘুম থেকে উঠেছো কেন? যাও গিয়ে শুয়ে পড়ো। আর কিছু লাগলে বলতে পারো, বাবার কাছে কিনে পাঠিয়ে দিব। না মানে, আপনি প্রতিদিন খুব সকালে অফিসে চলে যান কেন? তাই জানতে আসলাম। আর সকালে নাস্তাটুকু করে না, বাবা তো যায় সকাল 9টার সময়। তাহলে আপনি এত সকাল সকাল যাচ্ছেন কেন? আমি তোমাকে বলেছি না আমার খাবার খাওয়া নিয়ে কারো চিন্তা করতে হবে না?
এক বছর যেভাবে খেয়ে আসছি ঠিক এভাবে সারা জীবন খাবার খেতে পারবো। আর এত সকালে অফিস যাই কেন সেটা তুমি ভালো করে জানো, আমি আর বলার প্রয়োজন মনে করি না। তুমি তো বলেছিলে যে আপনার ওই চেহারার জন্য আমাকে আর না দেখান, তাই যতটা সম্ভব চেষ্টা করি না দেখানোর। আবার দেখি রিমি মাথা নিচু করে বসে আছে, হয়তো এমন কথা রিমি আমার কাছ থেকে আশা করেনি। আমি আর এক মুহূর্ত না দাঁড়িয়ে চলে আসলাম বাইরে। নিচে এসে দেখি টেবিলে সব নাস্তা রাখা আছে, হয়তো রিমি আমার জন্য তৈরি করেছিল। রেস্টুরেন্ট থেকে কিছু নাস্তা করে অফিসে প্রবেশ করলাম। অফিসের কাজ করতে করতে দুপুরে খাবার সময় হয়ে গেল, সবাই লাঞ্চ করতে চলে গেল, এমনকি বাবা চলে গেছে বাসায় লাঞ্চ করতে। আর আমি নিজের ডেস্কে বসে আছি, তখনই আমার ফোনটা বেজে উঠলো। আমি রিসিভ করলাম। একটা আননোন নাম্বার থেকে ফোন এসেছে, কোনো কাজ নেই তাই ফোন রিসিভ করলাম। হ্যাঁ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কে বলছেন আপনি? আমি রিমি বলছি। আপনি দুপুরের লাঞ্চ করতে আপনি বাসায় আসবেন না? আসলে রিমি আমাকে এই প্রথম ফোন দিল তো, তাই নাম্বার আর কণ্ঠ চিনতে পারেনি। আর তার থেকে বেশি অবাক হলাম যে রিমি আমাকে ফোন করে লাঞ্চ করার জন্য বলছে। আমি বাইরে থেকে লাঞ্চ করে নিয়েছি, আর আমি লাঞ্চ করেছি কিনা তা কেউ না ভাবলে খুশি হতাম। এতদিন যখন কেউ কোনো খোঁজখবর রাখেনি, তাই এখনো খোঁজখবর না রাখলে খারাপ লাগবে না। আমি না খেয়ে মরবো না, তাই বলে আমি ফোন রেখে দিলাম। আর ভাবতে থাকলাম হঠাৎ করে রিমি এত চেঞ্জ হলো কিভাবে, বুঝলাম না। সকালে নাস্তা করেছি কিনা, দুপুরে লাঞ্চ করেছি কিনা, সব জানতে চাইছে। এর কারণটা কি হতে পারে? হয়তো আমার উপর হালকা হালকা করুণা করেছে, কিন্তু আমি কারো করুণা পেতে চাই না। এতদিন কিভাবে ছিলাম তা একবারও কেউ খোঁজ খবর নেয়নি, তাই এখন খোঁজ খবর নেওয়ার কোনো দরকার নেই। তারপর আমি উঠে গিয়ে বাইরে থেকে লাঞ্চ করে নিলাম। তারপর আবার অফিসে কাজে মনোযোগ দিলাম। অফিস শেষ হয়ে গেল, আর আমি বাইরে বের হয়ে আমার প্রতিদিনের কাজ করতে থাকলাম। মানে কিভাবে সময় অপচয় করে রাত 12টার সময় বাসায় যাই, রাত 9টা বাজে আমি বন্ধুদের সাথে সিগারেট টানছি আর আড্ডা দিচ্ছি। সেই সময় আবার আমার ফোন বেজে উঠলো। আমি ফোন হাতে নিয়ে দেখি রিমি ফোন দিয়েছে। আমি কেটে দিলাম। এভাবে বেশ কয়েকবার ফোন দেওয়ার পর আমি রিসিভ করলাম। হ্যালো, ফোন দিয়েছো কেন? না মানে আর কোনো কিছু বলতে না দিয়ে ফোন কেটে দিলাম। তারপর আবার আড্ডাতে মনোযোগ দিলাম। তারপর 11টার সময় বাসায় আসলাম। এসে কাপড় চেঞ্জ করে ফ্রেশ হতে চলে গেলাম। ফ্রেশ হয়ে এসে আমার রুমের বেলকনিতে দাঁড়িয়ে সিগারেট খাচ্ছি আর পুরোনো কথা ভাবছি। আপনি সিগারেট কেন খাচ্ছেন? জানেন না এইসব খাইলে শরীর খারাপ হয়? আমি চমকে উঠলাম পিছনে তাকিয়ে, দেখি রিমি কথাগুলো বলল। আমি সিগারেট খেয়ে বসে আছি, তাই সিগারেটের বিষয়ে আর কোনো কথা না বললে খুশি হব। প্লিজ ওইটা ফেলে দিন, খাসি হচ্ছে আমার আর কষ্ট হচ্ছে, প্লিজ ফেলে দেন। দেখলাম রিমি এক হাত পেটে দিয়ে কাশতে লাগলো। আমার বুকের মধ্যে কেমন যেন অজানা এক ব্যথা অনুভব করলাম, কারণ রিমিকে যে আমি এখন অনেক ভালোবাসি, আর তার মধ্যে গড়ে উঠেছে আমার বাবুটা। তাই সিগারেট ফেলে দিয়ে রিমির এক হাত ধরে বিছানার উপর বসালাম আর এক গ্লাস পানি এগিয়ে দিলাম। এত রাতে না ঘুমে এখানে কি করছো? আর আমার চেহারা দেখা তো তোমার পাপ। তুমি আমার রুমে এসেছো, আমাকে দেখছো, কথা বলছো, তোমার পাপ হবে। তুমি চলে যাও, আর হাতটা রুমে গিয়ে ডেটল দিয়ে পরিষ্কার করে নিবে, কারণ আমি তো একটা অমানুষ, আর একজন নোংরা মানুষ কাউকে স্পর্শ করলে তা ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে দিতে হয়। রিমি আমার দিকে কেমন কান্না কান্না ভাবে তাকিয়ে আছে, মনে হয় এখনই কেঁদে দিবে। চোখে পানি জমা হয়ে গিয়েছে। প্লিজ আমাকে আপনি ক্ষমা করে দিন। আপনার সাথে অনেক খারাপ ব্যবহার করেছি, অনেক অবহেলা করেছি, প্লিজ মাফ করে দাও। তুমি কেন মাপ চাইছো? তোমার তো কোনো দোষ নেই, সব দোষ তো আমার, কারণ আমি যে একটা জানোয়ার, রাস্তার কুকুর, অমানুষ। আর সবচেয়ে বড় অন্যায় করেছি তোমার জীবনটা নষ্ট করে। তুমি আমাকে মাফ করে দিও তোমার সুন্দর জীবনটা নষ্ট করার জন্য। হয়তো তুমি আমার থেকে ভালো কাউকে আশা করেছিলে, কিন্তু তোমার জীবনে আমার মতো একটা অমানুষ আসবে তুমি হয়তো এটা আশা করোনি। যা হবার হয়ে গেছে, তুমি এখন গিয়ে ঘুমিয়ে পড়ো। আর তোমার জীবন আগের মতো সুন্দর করে দেওয়ার দায়িত্ব আমার। তুমি আবার আগের মতো চলাফেরা করবে, শুধু আমার বাবুটা বাইরে আসতে দাও, তোমাকে চিরদিনের জন্য সুখী করে দেব। যাও, অনেক রাত হয়ে গেছে, বেশি রাত জাগলে শরীর খারাপ করবে, তাই ঘুমিয়ে পড়ো। আমি রিমির দিকে তাকিয়ে দেখি রিমি কান্না করছে। হয়তো ওর আর বলার কিছু নেই, কারণ এই কথাগুলো রিমি একদিন আমাকে বলেছিল। তারপর আমি আর একটা সিগারেট ধরে বেলকুনিতে চলে আসলাম, আর রিমি কান্না করতে করতে চলে গেল নিজের রুমে। পরের দিন আবার একই সময় বের হয়ে গেলাম অফিসে। লাঞ্চের সময় আবার রিমি ফোন দিয়ে বলল বাবার সাথে যেন আমি বাসায় আসি লাঞ্চ করতে, কিন্তু আমি যাইনি, কারণ আমাকে দেখলে মা আবার বিরক্ত হতে পারে। আমি চাই না আমার জন্য আমার মা না খেয়ে থাকুক, তাই আমি আর যাইনি। কিছুক্ষণ পর রিমি আবার ফোন করলো। কি ব্যাপার, আপনাকে না বাবার সাথে বাসায় আসতে বললাম?
আপনি কেন আসলেন না? আমি দুপুরে এখন খাই না, না খাওয়ার অভ্যাস হয়ে গিয়েছে। আর এখন আবার খাওয়া শুরু করলে অভ্যাসে পরিণত হবে, তাই আমারটা বাদ দিয়ে তোমারটা চিন্তা করো। তারপর আমি ফোন বন্ধ করে নিজের কাজ করতে থাকলাম। অফিস শেষ করে আবার আরেকটা চাকরি করতে হবে, সেটা হলো সময় নষ্ট কিভাবে রাত 12টা পর্যন্ত বাইরে থাকা যায়। আজ আর ফোন অন করিনি, ঠিক 12টার সময় বাসায় পৌঁছলাম। রুমে ঢুকতে দেখি রিমি হাজির। আপনার ফোন বন্ধ কেন? কতবার ফোন দিয়েছি জানেন আপনি? কেন এই অমানুষটাকে আবার ফোন দেওয়ার কারণ কি? তোমাকে বেশি রাত জাগতে নিষেধ করেছি না? তারপর কেন রাত জাগো? হ্যাঁ, রাত জাগলে আমার সন্তানটার ক্ষতি হতে পারে, তাই বেশি রাত জাগবে না। যাও ঘুমিয়ে পড়ো। রিমি আবার আমার দিকে কাঁদো কাঁদো মুখে তাকিয়ে আছে, আমার চোখের কোণে পানি জমতে শুরু করেছে। রিমি চোখ মুছে বলল, না আসলে ডেলিভারির আর তো বেশি দিন সময় নেই, আর 1 মাস সময় আছে। তাই বলছিলাম কি, এই 1 মাস আমার রুমে ঘুমাবেন? কেন তোমার রুমে কেন? তাছাড়া একটা জানোয়ার তোমার রুমে থাকলে তোমার সমস্যা হতে পারে। না, কোনো সমস্যা হবে না, আরও ভালো হবে। বলা যায় না কখন ডেলিভারি পেইন উঠে যাবে, আর রাতে কখন কি লাগে ঠিক মতো নিতে না পারি, তাই। আর পরে যদি বাচ্চার কোনো প্রবলেম হয়, তাই। এবার আমি কিছু বললাম না, কারণ সবার আগে আমার বাবুটা, তারপরে অন্য কেউ। তাই রিমির সাথে আমি রুমে চলে আসলাম। রিমি বিছানায় ঘুমালো আর আমি সোফায় ঘুমালাম। তারপর রিমির ঘুম থেকে ওঠার আগে আমি অফিসে চলে আসলাম। পরের দিন এভাবে কাজ করে রাতে রিমির রুমে সোফায় শুয়ে আছি। তখন রিমি বলল, আচ্ছা আমাদের বাবু হলে বাবুর নাম কি রাখবেন? আমাদের বাবু মানে শুধু আমার সন্তান, ও কারণ না। আমার সন্তান আমার যেটা ভালো লাগবে সেটা নাম রাখবো। তোমার এ বিষয়ে মাথা না ঘামালেও চলবে। এখন ঘুমাও তুমি। রিমি এবার কান্না শুরু করে দিল। কিছুক্ষণ কান্না করতে করতে পরে ঘুমিয়ে পড়ে। এভাবে কেটে যায় 1 মাস। এই 1 মাসে রিমি অনেক চেঞ্জ হয়ে গিয়েছে, আমার উপর অধিকার খাটানো শুরু করেছে। কিন্তু আমি রিমিকে সেই সুযোগ দিতাম না। প্রতিদিন সকালে নাস্তা করার জন্য ডাক দিত, কিন্তু আমি কোনো কিছু না বলে চুপ করে চলে আসলাম। এতে রিমি অনেক কষ্ট পেত। তারপর দুপুরে লাঞ্চ টাইমে প্রতিদিন আমাকে ফোন দেবে, আমি ফোন বন্ধ করে রাখতাম, আর না হয় রিসিভ করতাম না। একদিন অফিসে কাজ করেছি, তখন বাবা আমার কাছে দৌড় আসলো আর বলল যে রিমিকে নাকি হসপিটালে নিয়ে যাওয়া হয়েছে, ডেলিভারি পেইন উঠেছে। আর বাবা আর আমি তাড়াতাড়ি হসপিটালে চলে আসলাম। রিমিকে ডাক্তার ওটিতে নিয়ে গেছে, আর মা বাইরে বসে আছে। কিছুক্ষণ পর ডাক্তার বেরিয়ে আসলো আর বলল, আপনার ছেলে হয়েছে আর রিমিও ভালো আছে। আমার ছেলের কথা শুনে আজ আমি সবচেয়ে বেশি খুশি। আসলে বাবা হওয়ার যে কি আনন্দ, আর আমার কেমন অন্যরকম একটা অনুভূতি কাজ করে মনের মধ্যে। খুশিতে আমার 2 চোখ দিয়ে পানি বের হয়ে গেল। ডাক্তার সাহেব, আমি কি আমার ছেলের সাথে দেখা করতে পারি? অবশ্যই দেখা করতে পারবেন, কিন্তু সবাই নিজের বউয়ের কথা জানতে চায়, আর আপনি নিজের ছেলে কেন? একবার ওকে জিজ্ঞাসা করলেন না যে আপনার স্ত্রী কেমন আছে? ডাক্তারের কথা শুনে আমি চুপ হয়ে গেলাম, আর পাশে থাকা মা বাবা সবাই কেমন দৃষ্টিতে তাকিয়ে আছে আমার দিকে। মৃদু এসে কেবিনে চলে গেলাম আর আমার সন্তানের কাছে গেলাম। নিজের ছেলেকে দেখে কেমন যেন নিজেকে খুব বাচ্চা লাগছে। পাশে বেড়ে রিমি শুয়ে আছে, সেদিকে আমার কোনো মাথা ব্যথা নেই। আমার শুধু আমার ছেলেকে চাই। তারপর মা আর বাবা কেবিনে আসলো। মা রিমির পাশে গিয়ে বসলো, আর বাবা আমার কাছে এসে আমার ছেলের মাথায় হাত বুলিয়ে দিতে লাগলো। কিছুক্ষণ পর মা বাবা বাইরে চলে গেল। আমি এখন আমার ছেলের কাছে বসে আছি। কিছুক্ষণ পর রিমি বলল, আমার ছেলেকে আমার কাছে দাও, আমি তো এখনো ভালোভাবে দেখতে পারিনি। আমার মাথায় এবার প্রচন্ড রাগ উঠে গেল। কি বললে? তোমার ছেলে মানে? এটা শুধু আমার ছেলে, এর বাবাও আমি, মাও আমি। মনে থাকে যেন। আর কোনো অমানুষের বাচ্চা তোমার ছেলে হয় কিভাবে? তুমি একদম ওকে স্পর্শ করবে না। আমার ছেলেকে আমি দেখে রাখবো। তাই বলে আমি রিমিকে কিছু বলতে না দিয়ে বাইরে চলে আসলাম। রিমি কিছু বলতে চাইছিল, কিন্তু আমি তার আগে চলে এসেছি। অবশ্যই রিমি আমার কথা শুনে কান্না শুরু করে দিয়েছিল। কাঁদুক, তাতে আমার কি? এর থেকে 1000 গুণ কষ্ট আমি পেয়েছি। পুরো 1 বছর কষ্ট আমাকে তিলে তিলে শেষ করে দিয়েছে। তারপর বাইরে এসে সবকিছু ঠিকঠাক করে নিলাম। চট্টগ্রামের একটা টিকিট কাটলাম। তারপর আমার যা যা লাগে সবকিছু যাবতীয় জিনিস কিনে প্যাক করে নিলাম। আর 2টা চিঠি লিখলাম, একটা মায়ের জন্য আর একটা রিমির জন্য। আজ রাতে আমি সবকিছু ছেড়ে আমার ছেলেকে নিয়ে শহর ছেড়ে চলে যাব। তারপর আমি দুপুরের পরে আবার হাসপাতালে গেলাম। গিয়ে দেখি রিমির পাশে আমার ছেলে চুপটি করে শুয়ে আছে। এতে আমার রাগটা আরো বেশি হয়ে গেল। আমি তাড়াতাড়ি গিয়ে রিমির পাশ থেকে আমার ছেলেটাকে তুলে নিলাম। ওই, তোকে না মানা করেছে আমার ছেলেকে স্পর্শ করতে, তাও তুই কেন ধরেছিস? তুই কি ভুলে গেছিস আগে সেই কথা? তুই কি বলে গালাগালি দিয়েছিলি আমার ছেলেকে? তারপর তুই কিভাবে ওকে কোলে নিস? হ্যাঁ, প্লিজ আহনাফ, আমাকে ক্ষমা করে দাও। আমি আমার ভুল বুঝতে পেরেছি।
একটা মা হওয়া যে কত আনন্দের তা আমি জানতাম না। প্লিজ আমার ছেলের কাছ থেকে আমাকে দূরে সরিয়ে দিও না। তুমি যা বলবে আমি সব শুনবো, তবুও আমার ছেলেকে আমার কাছে ফিরিয়ে দাও। কেন সেদিন মনে ছিল না যেদিন আমার ছেলেকে আর আমাকে জানোয়ার, রাস্তার কুকুর, অমানুষ বলে গালিগালাজ দিয়েছিলি? তুই তো আমার ছেলেটাকে গালাগালি দিয়েছিস, কিন্তু তার বয়স তখন ছিল মাত্র 2 মাস। তার তখন জন্ম হয়নি, তখন তুই গালিগালাজ দিয়েছিলি। কোন মা তার নবজাতক ছেলেকে এভাবে গালিগালাজ দিতে পারে? তাই এর প্রতি তোর কোনো অধিকার নেই, মনে থাকে যেন। তাই বলে আমি ছেলেকে নিয়ে বাইরে একটা চেয়ারে বসে পড়লাম, আর এদিকে রিমি অঝোর ধারায় কান্না করতে থাকলো। তারপর বিকাল হতেই বাবা মা চলে আসলো হাসপাতালে। আমাকে ছেলে নিয়ে এভাবে বাইরে বসে থাকতে দেখে বাবা আমার কাছে আসলো। কি রে, কি হয়েছে? আমার দাদু ভাইকে নিয়ে বাইরে বসে আছিস কেন? ভিতরে গিয়ে বস। বাবা আমাকে ক্ষমা করবেন, আমার ছেলেকে আমি দেখতে পারবো। মা, বাবা, রিমি আমার ছেলের উপর কোনো অধিকার না দেখালে খুশি হব। দেখো বাবা, এতদিন যা হয়েছে সব ভুলে যা, আবার নতুন করে শুরু কর তোরা। আর তাছাড়া এখন তোরা 2 জন না 3 জন। বাবা, তুমি ভুলে যেতে বলেছো? আমার জীবনে সবচেয়ে খারাপ কষ্টকর একটা বছর ভুলে যাব? কোনোদিন সম্ভব না বাবা। এতদিন আমাকে যেমন অবহেলা করে এসেছে, তেমনি আমি চাই না আমার ছেলেটাকে সবসময় আমার মতো অবহেলা নিয়ে বড় হোক। বাবা, তোমাকে আমার আর আমার ছেলেকে নিয়ে কোনো চিন্তা করতে হবে না, তুমি শুধু মায়ের শরীরের দিকে খেয়াল রাখবে। তাই বলে আমি আমার ছেলেকে নার্সের কাছে দিয়ে বাইরে চলে আসলাম। তারপর সারাদিন বাইরে কাটিয়ে দিলাম। আমার চট্টগ্রামের বাস ছাড়বে রাত 11টা 30 মিনিটে। তারপর সোজা হাসপাতালে চলে গেলাম। গিয়ে দেখি রিমি ঘুমিয়ে আছে, আর তার হাতের পাশে আমার বাবুটা ঘুমিয়ে আছে। আমি বাবুটাকে কোলে নিয়ে তারপর সেখানে একটা চিঠি রেখে আমার ছেলেকে নিয়ে সোজা বাস স্ট্যান্ডে চলে আসলাম। আর আমার মার জন্য যে চিঠিটা, সেটা মা কাল সকালে পেয়ে যাবে। তারপর আমি ব্যাগপত্র নিয়ে বাসে উঠে পড়লাম, আর মোবাইল সিমটা খুলে ভেঙে বাইরে ফেলে দিলাম। আর সবাইকে ছেড়ে অনেক দূরে চলে যাচ্ছি, হয়তো কোনোদিন আর ফিরে আসা হবে না আমার প্রিয় শহর যশোরে। খুব কষ্ট হবে মা বাবাকে ছেড়ে, কিন্তু কি করব? আমার মা আমার কাছে থেকে 1 বছর কথা বলেনি, শুধু অবহেলা পেয়েছি। আর রিমিকে তো আমি ভালোবাসতাম, চেয়েছিলাম সবকিছু ভুলে আবার নতুন করে রিমির সাথে সংসার শুরু করব। কিন্তু রিমি আমার নবজাতক বাচ্চাকে অবহেলা করেছে, তার তো কোনো দোষ ছিল না। তাই আমি আর চাই না অবহেলা নিয়ে বেঁচে থাকতে। তাই অচেনা শহরে চলে আসলাম নতুন করে জীবন শুরু করার জন্য। পরের দিন সকালে রিমি ঘুম থেকে উঠে দেখে তার ছেলে নেই, আর সেখানে একটা চিঠি রাখা আছে। এদিকে সকালে আফনাফের মার কাছে একটা চিঠি পৌঁছে দিল একটা অচেনা ছেলে। আফনাফের মা চিঠি পড়তে লাগলো। মা, তুমি যখন আমার চিঠিটা পাবে তখন হয়তো আমি তোমাদের থেকে অনেক দূরে চলে এসেছি, নতুন করে জীবন শুরু করতে। মা, আমি জানি তোমাদের ছেড়ে থাকতে খুব কষ্ট হবে, কিন্তু তাও আমাকে মানিয়ে নিতে হবে। আমি যে 1 বছর তোমাদের কাছ থেকে অবহেলা পেয়েছি সেটা আমি সহ্য করতে পারতাম না মা। খুব কষ্ট হতো, মাঝে মাঝে মনে হতো এই পৃথিবী ছেড়ে চিরতরে চলে যাই। কিন্তু আমি আমার ছেলের জন্য নিজের ক্ষতি করিনি, কারণ আমার যদি কিছু হয়ে যায় তাহলে আমার মতো আমার ছেলেটাকে এমন অবহেলা নিয়ে বড় হতে হবে। আর আপনজন অবহেলা করলে যে কত কষ্ট হয় শুধু আমি জানি। তাই আমি তোমাদের ছেড়ে অনেক দূরে চলে যাচ্ছি। আমি তো তোমার কাছে সেই 1 বছর আগে মারা গেছি, তাই আর তোমাদের ছেলে বলে পরিচয় দিতে হবে না। আর আমার এই পাপী নোংরা চেহারা তোমাকে আর দেখতে হবে না। তাই আমি আমার ছেলেকে নিয়ে অনেক দূরে চলে যাচ্ছি মা, যেখানে কোনো অবহেলা নেই। যদি কোনোদিন ভুল করে থাকি তাহলে ক্ষমা করে দিও মা। ইতি, তোমার অবহেলার পাত্র। মা চিঠিটা পড়া মাত্রই কান্না শুরু করে দিল, আর তাড়াতাড়ি উঠে হাসপাতালে যেতে লাগলো। এদিকে হাসপাতালে আফনাফের দেওয়া চিঠি পড়তে থাকলো। রিমি, তুমি হয়তো জানো না, তোমাকে 2 বছর আগে যে ভালোবাসতাম ঠিক এভাবে এখনো ভালোবাসি, কিন্তু আমার ভালোবাসা তুমি বুঝলে না। মনে করেছিলাম জেল থেকে বের হয়ে আবার তোমাকে বিয়ে করে দুজনে সুখী থাকবো, কিন্তু বিয়ে হলো আমরা সুখী হতে পারলাম না। তুমি যদি চাইতে তাহলে আমাদের সংসারটা আজ অন্যরকম হতো, কিন্তু তুমি চাওনি, কারণ আমি যে একটা অমানুষ জানোয়ার। তাই তুমি তো একদিন বলেছিলে আমার গর্ভে কোনো অমানুষের বাচ্চা ধারণ করতে পারবো না, কিন্তু আমি তোমার প্রতি কৃতজ্ঞ যে তুমি আমার ছেলেটাকে গর্ভে ধারণ করেছো। আর তুমি যেদিন আমাকে ভুল বুঝে থাপ্পড় মেরেছিলে সেদিন যত কষ্ট পেয়েছিলাম, আর তুমি কি বলেছিলে আমাকে ক্ষমা করে দাও, আমি সেদিন রাগের মাথা উল্টাপাল্টা করে ফেলেছি। রিমি, তুমি কি জানো মানুষ রাগের মাথায় সবসময় সত্যি কথা বলে, আর তাই সেদিন তুমি যা বলছো হয়তো সব সত্যি। আর আমি তোমার জীবন নষ্ট করেছিলাম, আর সেই জীবন থেকে আমি চিরদিনের জন্য তোমার ছেলেকে নিয়ে চলে যাচ্ছি। তুমি তো একদিন বলেছিলে তোর মতো পাপী চেহারা আমি দেখতে চাই না, তাই আমি তোমার কথা রাখার জন্য চলে যাচ্ছি। আর আমার ছেলেকে আর কোনোদিন অমানুষ বলে গালিগালাজ করো না। তুমি পারলে যত খুশি আমাকে গালিগালাজ দিও, আমার ছেলেটাকে আমি কেমন ভাবে গড়ে তুলবো জানি না, কিন্তু তোমাদের মতো অবহেলা করব না।
যেভাবে তোমরা আমাকে করেছো। তাই আমি চিরদিনের জন্য তোমাদের ছেড়ে চলে যাচ্ছি কোনো এক অজানা শহরে। যদি পারো আমাকে ক্ষমা করে দিও। ইতি, একটা অমানুষ। রিমি আহনাফের চিঠি পেয়ে পাগলের মতো কান্না করতে থাকলো আর আফনাফ বলে চিৎকার করতে থাকলো। তখনই আফনাফের মা আসলো রুমে, আর রিমি আফনাফের মাকে জড়িয়ে ধরে চিৎকার করে কান্না করতে থাকলো। আর বারবার আফনাফ ফিরে আসো, আমার ছেলেকে ফিরে দাও বলে চিৎকার করে কান্না করতে থাকলো। আর এদিকে আফনাফ তার ছোট ছেলেকে নিয়ে এক অচেনা শহরে চলে আসলো। কাউকেই চিনে না, কোথায় থাকবে আফনাফ সেটাও জানে না। পরের দিন আমি আমার ছেলেকে নিয়ে একটা চায়ের দোকানে বসে আছি। আমি হালকা নাস্তা করে আমার ছেলের জন্য দুধ কিনে তাকে কষ্ট করে খাওয়ালাম। অনেক হয়েছে, এবার আমার ছেলের একটা নাম রাখতে হবে। তাই আমার ছেলের নাম আব্দুল্লাহ আল সামি রাখলাম, কিন্তু আমি তাকে সামি বলে ডাকবো। আপনারাও ডাকতে পারেন সামি বলে। তারপর দোকানে আর কিছুক্ষণ বসে থাকার পরে হঠাৎ করে দোকানদার বলল, কি ব্যাপার, আপনি এতটুকু বাচ্চা নিয়ে এভাবে ঘুরে বেড়াচ্ছেন কেন? আর বাচ্চার মা কোথায়? আসলে আমি এই শহরে নতুন, তাই কাউকে চিনি না, আর থাকার একটা জায়গাও নেই, আর বাচ্চার মা নেই। আমি তার মা, আমি তার বাবা। তারপর দোকানদার কি যেন ভেবে বলল, আপনি চাইলে আমার বাড়ির পাশে একটা ছোট বাড়ি আছে, আপনাদের দুজনের থাকার জন্য বেশ ভালো জায়গা। আমি দোকানদারের কথা শুনে বেশ খুশি হলাম। আমি আর কিছু না ভেবে তার কথায় রাজি হয়ে গেলাম। তারপর তিনি আমাকে বাসাটা দেখিয়ে দিয়ে চলে গেল আর বলল, আমার বাড়িটা পাশেই, আমি আমার মেয়েকে বলে যাচ্ছি। তারপর আপনার যা যা লাগে সবকিছু যেন সে দেখে নেয়, আর কোনো সমস্যা হলে আমার মেয়েকে বলবেন। দোকানদার তাই বলে চলে গেল, আর আমি ঘরটা একটু দেখে নিয়ে কাজ শুরু করে দিলাম, মানে ঘর গোছানোর কাজ। কিছুক্ষণ পর দেখি একটা মেয়ে আসলো রুমে। ও, আপনি তাহলে তিনি যার কথা বাবা বলে গেল? তার মানে ইনি দোকানদারের মেয়ে হয়তো। দেখতে মাশাআল্লাহ বেশ সুন্দর, তবে গরিব বলে বেশি সাধারণভাবে চলাফেরা করে, তাই সৌন্দর্যটা বেশি ফুটে উঠছে না। জি, আমি ঘর ভাড়া নিয়েছি। আসলে এখানে কাউকে চিনি না তো, তাই আপনাকে আসতে হলো। আপনি একটু দেখিয়ে দিলেই হবে। আরে, আপনি কোনো চিন্তা করবেন না, আপনার যা যা দরকার বলবেন, আমি দেখিয়ে দেব। আর আমাকে আপনি করে না বলে নাম ধরে ডাকলে খুশি হব। আমার নাম তনিমা, তনিমা বললেই খুশি হব। ও আচ্ছা, নাম ধরে ডাকবো। তখনই সামি কেঁদে উঠলো, আর তনিমা বলল, এখানে একটা বাচ্চা কান্না করতেছে, কোথায়? আমি তাড়াতাড়ি গিয়ে সামিকে কোলে তুলে নিলাম, কিন্তু কান্না থামার কোনো নামগন্ধই নেই। এই বাচ্চাটা কার? কার বাচ্চা চুরি করে নিয়ে আসছেন? বলেন কার বাচ্চা, নইলে আমি কিন্তু লোকজন ডাকবো আর বলবো আপনি একটা বাচ্চা পাচারকারী। আমি বাচ্চা চুরি করতে যাব কেন? এটা আমার ছেলে, আমি ওর বাবা, আর আমি কোনো বাচ্চা পাচারকারী না, বুঝলেন? তাহলে বাচ্চার মা কোথায়? বাচ্চার মাকে তো দেখতে পাচ্ছি না। আমার ছেলের মা নেই, সে আমার ছেলেটাকে জন্ম দিতে গিয়ে মারা গেছে। এখন থেকে আমি ওর বাবা মা। ও, তা আগে বলবেন তো। আর বাচ্চাকে কেউ এভাবে কোলে নেয়? দেন, আমার কাছে দেন। তাই বলে তানিমা আমার কাছ থেকে বাচ্চাটা নিজের কোলে নিয়ে নিল, আর স্বামী কান্না থেমে গেল। আসলে বাচ্চারা মাতৃকোলে বেশি মানায়। আচ্ছা, আপনি ঘরটা গোছান, আমি আপনার ছেলেকে দেখছি। তাই বলে তানিমা স্বামীকে নিয়ে বাইরে চলে গেল, আর আমি ঘরটা গোছানো শুরু করলাম। ঘর গোছানো শেষ করে আমি বাইরে গিয়ে দেখি স্বামী তানিমার কোলে আরামে ঘুমাচ্ছে। দেখে খুব ভালো লাগলো, কারণ সারাটা দিন বাসের মধ্যে ভালোভাবে ঘুমাতে পারেনি। দেন, স্বামীকে আমার কাছে দেন, রুমে শুয়ে দিয়ে আসি। আপনার কাছে দিলে আবার ঘুম ভেঙে যাবে, আমি নিয়ে যাচ্ছি, চলেন। তারপর তানিমা স্বামীকে বিছানায় রেখে আসবে, তখন বলল, আচ্ছা, আপনার নামটাই তো জানা হলো না। আমার নাম আফনাফ হাসান, আমাকে আপনার বলে ডাকলেই হবে। ও আচ্ছা, দুপুরে আমাদের বাসায় খাবেন। বাবা বলে গেছে যেন দুপুরে খাবার আমাদের বাসায় খান। আমি শুধু মাথা নাড়িয়ে ইশারা করে হ্যাঁ বললাম। তারপর আমি নিজের ঘরে চলে আসলাম, আর কিছু টুকটাক কাজ করে নিলাম। আসার সময় কিছু টাকা নিয়ে এসেছিলাম, এখন আপাতত এই টাকা দিয়ে চলতে হবে, আর কিছুদিনের মধ্যে একটা চাকরি জোগাড় করতে হবে। কিন্তু আমি চাকরি করতে গেলে স্বামীকে কে দেখবে? তারপর আমি দুপুরের সময় বসে আছি, তখন তনিমা আমার জন্য খাবার নিয়ে আসলো, আর স্বামীর জন্য ফিডার করে দুধ নিয়ে আসলো। আপনি আবার কষ্ট করে এগুলো নিয়ে আসলেন কেন? আমাকে বললে আমি গিয়ে নিয়ে আসতাম। তা কি করে হয়? আপনি তো আমাদের মেহমান, তাই আপনার ভালো মন্দ দেখার সব দায়িত্ব আমার। তারপর আমি তনিমার কাছ থেকে দুধের ফিডারটা নিয়ে স্বামীর মুখে দুধ খাওয়াতে যাব, তখন তানিমা বলল, এসব কাজ আপনাদের না, এসব কাজ আমাদের, তাই আপনি খেয়ে নিন, আমি স্বামীকে দুধ খাওয়াচ্ছি। তারপর আমি দুপুরে খাবার খেতে লাগলাম, আর তানিমা স্বামীকে কোলে তুলে খুব যত্ন করে খাওয়াতে লাগলো।
মনে হচ্ছে স্বামী তার মায়ের কোলেই দুধ খাচ্ছে, আর তানিমা মনে হচ্ছে তার নিজের ছেলেকে কোলে তুলে যত্ন করে দুধ খাওয়াচ্ছে। এভাবে চলছিল আমাদের দিনগুলি। এখন আমার থেকে তানিমা স্বামীকে বেশি খেয়াল করে, খুব আদর করে স্বামীকে। স্বামী যেন তার নিজের মাকে পেয়েছে। আর তানিমা আমাকেও বেশ কেয়ার করে। আর হ্যাঁ, তানিমার মা বেঁচে নেই। তানিমার বাবা সারাদিন চায়ের দোকানে কাজ করে, আর তানিমা সারাদিন স্বামীকে নিয়ে পড়ে থাকে। কিছুদিন ধরে ভাবছি একটা চাকরি করব, কারণ বাড়ি বসে থাকতে থাকতে সবসময় ভালো লাগে না। আর এখন স্বামীকে নিয়ে বেশি চিন্তা করি না, কারণ স্বামীর দেখাশোনা করার জন্য তনিমা আছে। কারণ আমার থেকে তনিমা স্বামীকে বেশি দেখাশোনা করে। স্বামী প্রায় সবসময় তনিমার কাছে থাকে, আর তনিমা কেমন যেন সবসময় আমাকে কেয়ার করে, সবসময় খোঁজ খবর নেয়, কখন কোনটা লাগবে সবকিছু তনিমা নিয়ে আসে। তারপর আমি কিছুদিনের মধ্যে একটা চাকরি পাই, আর পরশু চাকরিতে জয়েন করতে হবে। তনিমা শোনো বলছি, আমি একটা চাকরি পেয়েছি, আর ভাবছি চাকরিটা করব, কিন্তু স্বামীকে দেখে রাখবে কে? তাই তুমি যদি স্বামীকে একটু দেখে রাখতে। তো আমাকে বলছেন কেন? যান না, চাকরি করেন। আর এতদিন স্বামীকে মনে হয় অন্য কেউ দেখে রাখছে, যে আজ আমাকে বলছেন দেখে রাখতে। এতদিন অন্য মানুষ দেখে রাখছে, আমি না হয় এখন দেখে রাখবো। আসলে আমি কথাটা ওভাবে বলতে চাইনি। আমার থেকে তো তুমিও কি বেশি দেখাশোনা করো, তাই তোমাকে একটু বললাম। এখন তো আমি সেই সকালে যাব, আর ফিরতে সন্ধ্যা হয়ে যাবে, তাই বললাম আর কি। আপনি কোনো চিন্তা করবেন না, স্বামীকে আমি ভালোভাবেই দেখে রাখবো। আর স্বামী তো আমারই ছেলে নাকি? কি বলে? আমি স্বামী তোমার ছেলে মানে? কই, কখন বললাম? আমি তো বলছি সে তো আমার ছেলের মতোই। ও ঠিক আছে। কিছুদিন ধরে দেখছি তনিমা কেমন যেন সবসময় মনে মনে কি সব বলে, আর কেমন সবসময় আর চোখে আমার দিকে তাকিয়ে থাকে। আমি বুঝতে পারছি তনিমা আমাকে ভালোবাসতে শুরু করেছে, কিন্তু এটা যে কোনোদিন সম্ভব না, কারণ আপনারা তো জানেনই। কিন্তু তানিমা তো আর জানে না। তবে আমি বুঝতে পেরেছি যে তনিমাকে ছাড়া স্বামীকে লালন পালন করা সম্ভব না। আর তনিমা কেমন যেন স্বামীকে নিজের ছেলের মতো দেখাশোনা করে। আর তনিমা মেয়েটা অনেক ভালো, কোনো অহংকার নেই তার মধ্যে। তারপর আমি অফিসে জয়েন করলাম। তনিমা এখন আমাকে প্রতিদিন সকালে সবকিছু গুছিয়ে দেয়, সকালে উঠে নাস্তা করে দেয়, তারপর সন্ধ্যার পর নিজের স্বামীর মতো করে রাতের খাবার নিয়ে অপেক্ষা করে। কিন্তু তনিমা যা ভাবছে তা তো কোনোদিন হবার নয়। তনিমাকে আমার সবকিছু বলতে হবে, নইলে পরে অনেক বড় সমস্যা হতে পারে। তাই ভাবলাম তনিমাকে সবকিছু বলে দেবো। আমি সকালে উঠে অফিস যাচ্ছি, তখন তনিমার বাবা আমাকে ডাক দিল। আমি তনিমার বাবার কাছে গিয়ে সালাম দিলাম। তনিমার বাবা সালামের উত্তর দিয়ে বলল যেন রাতে তাদের সাথে একসাথে রাতের খাবার খাই, আর কিছু কথা আছে, তাই রাতে এক জায়গায় কথাটা বলবে। আমি এত কিছু না ভেবে অফিসে চলে আসলাম। অফিস শেষ করে রাতে বাসায় ফিরলাম। ফ্রেশ হয়ে তনিমার বাবার সাথে একসাথে খেতে বসলাম। তখন তনিমার বাবা বলল, দেখো আহনাব বাবা, তুমি যেদিন থেকে এখানে এসেছো তুমি দেখেছো আমার মেয়েটা কেমন। আর আমার মেয়েটা তোমার ছেলেকে নিজের ছেলের মতো করে লালন পালন করে, তুমি তো সব জানো। আর আমার মা মরা মেয়েটাকে কোনোদিন কষ্ট দেইনি আমি। আর আমার মেয়েটা কষ্ট পাবে বলে আমি আর কোনো বিয়ে করিনি, তুমি তো সব জানো। আর স্বামীর জন্য একটা মা দরকার, আর তুমি কতদিন একা একা থাকবে। তাই বলছিলাম কি, তুমি আমার মেয়েকে বিয়ে করে নাও। খুব টেনশন হয় বাবা, বৃদ্ধ হয়ে গেছি, কখন কি হয় বলা যায় না তো। তনিমার বাবা হিসেবে বলছি না, আমি তোমার ভালোর জন্যই বলছি। আঙ্কেল কি বলছেন এসব? আর আমি তনিমাকে কোনোদিন ওই চোখে দেখিনি। আর হ্যাঁ, তনিমা মেয়েটা অনেক ভালো, আমার ছেলেকে নিজের ছেলের মতো করে ভালোবাসে, আর আমারও খুব যত্ন নেয়। কিন্তু এটা সম্ভব না। কথাটা বলার সাথে সাথে তনিমার দিকে তাকালাম, দেখি তনিমার চোখ দিয়ে অঝোর ধারায় কান্না করতে করতে বাইরে চলে গেল। তনিমা মনে হয় আমাকে ভালোবাসে, আর তনিমা মনে হয় আমার কাছ থেকে একথা আশা করেনি। তাহলে কেন তনিমাকে বিয়ে করতে পারবে না? কি সমস্যা বলো, আমি দেখছি। অনেক সমস্যা আছে আঙ্কেল, আপনি আমার পুরো কাহিনী জানেন না। কেন আমি ছোট একটা বাচ্চা নিয়ে এক শহর থেকে অন্য শহরে চলে আসলাম। আমার একটা পুরনো অতীত আছে, আর সে অতীত শুনলে আপনি আর আমার সাথে আপনার মেয়েকে দিবেনই না। তোমার একটা অতীত আছে? কই, তুমি আমাকে তো আগে বলনি। তখন বলার মতো পরিস্থিতি ছিল না, তাই বলিনি। কিন্তু আপনাদের কাছ থেকে আর লুকাবো না, সব বলবো আজ। তারপর আমি তনিমাকে ডাকলাম, আর আমার অতীতের পুরনো কাহিনী বলতে থাকলাম। তারপর আমি আমার পুরনো অতীতে সব খুলে বললাম। দেখি তনিমা কান্না করতে করতে অন্য রুমে চলে গেল, আর তনিমার বাবা কোনো কথা না বলে চলে গেল। তারপর আমি নিজের রুমে চলে আসলাম। দেখি আমার ছেলেটা ঘুমিয়ে আছে,
আজ মা বাবা আর রিমির কথা খুব মনে পড়ছে। এতদিন হয়তো রিমি অন্য কারোর সাথে বিয়ে হয়ে গিয়েছে, কারণ রিমির কাছে তো আমি একটা খারাপ মানুষ। আর মা মনে হয় আমার উপর এখনো রেগে আছে। পুরোনো কথা ভাবতে ভাবতে কখন যে স্বামীর পাশে ঘুমিয়ে পড়েছি নিজে জানি না। পরের দিন সকালে উঠে ফ্রেশ হয়ে নিলাম, অফিসে যাওয়ার জন্য রেডি হচ্ছি। কিন্তু আজ তনিমা আমাকে নাস্তা করতে ডাকলো না, মনে হয় আমার উপর রেগে আসছে। কিন্তু আমি অফিসে গেলে স্বামীর কি হবে? স্বামীর বয়স 8 মাস, তাই তাকে একা রেখে যাওয়া যাবে না। প্রতিদিন তনিমা স্বামীকে তার কাছে নিয়ে মায়ের মতো দেখাশোনা করত। কিন্তু আজ কি হবে? আমি বিছানায় মাথা নিচু করে বসে আছি, তখন তনিমা আসলো আর বলল। তনিমার দিকে তাকিয়ে দেখি তনিমার চোখ মুখ ফুলে আছে আর চোখ কিছুটা লাল হয়ে আছে, মনে হয় সারা রাত কান্না করেছে। তনিমা, আমাকে তুমি ক্ষমা করে দাও তোমাদের কাছ থেকে আমার পুরনো অতীত লুকানোর জন্য। যদি সেদিন সবকিছু বলে দিতাম তাহলে আজ তোমাকে কষ্ট পেতে হতো না। কিন্তু কি করব বলো, আমি যে চাইলেও সবকিছু ভুলে যেতে পারবো না। আপনি কেন ক্ষমা চাইছেন? আর অন্যায় তো আমি করেছি। আমি আপনার সম্পর্কে সবকিছু না জেনে আপনাকে ভালোবেসে ফেলেছি। আমি আর আপনাদের মধ্যে আসবো না, কিন্তু স্বামীকে আমার কাছ থেকে দূরে রাখবেন না। স্বামী আপনার ছেলে আমি কোনোদিন ভাবিনি, সবসময় নিজের ছেলে মনে করে এসেছি। প্লিজ স্বামীকে আমার কাছ থেকে দূরে সরিয়ে দিবেন না। আপনি কেন ক্ষমা চাইছেন? আর অন্যায় তো আমি করেছি। আমি আপনার সম্পর্কে সবকিছু না জেনে আপনাকে ভালোবেসে ফেলেছি। আমি আর আপনাদের মধ্যে আসবো না, কিন্তু স্বামীকে আমার কাছ থেকে দূরে রাখবেন না। স্বামী আপনার ছেলে আমি কোনোদিন ভাবিনি, সবসময় নিজের ছেলে মনে করে এসেছি। প্লিজ স্বামীকে আমার কাছ থেকে দূরে সরিয়ে দিবেন না। আমার তনিমার কথা শুনে চোখ দিয়ে টপ টপ করে পানি পড়তে থাকলো। রিমির মধ্যে আর তনিমার মধ্যে কত পার্থক্য! রিমি নিজের সন্তানকে অমানুষ বলে গালিগালাজ করে, আর তনিমা স্বামীর কিছু না হওয়া সত্ত্বেও স্বামীর জন্য কত ভালোবাসে তার। স্বামীর কাছে গিয়ে স্বামীর 2 গালে 2টা চুমু দিয়ে স্বামীকে তনিমার কোলে দিয়ে চলে আসলাম অফিসে। এভাবে চলতে থাকলো আমার একাকিত্ব জীবন। এখন স্বামী হাঁটতে শিখে গেছে, আর স্বামী সবসময় তনিমার সাথে দুষ্টামি করে। তনিমা এখন আর আমার উপর তেমন অধিকার দেখায় না। হয়তো তনিমা বুঝে গিয়েছে যে যা পাওয়া নেই তা নিয়ে ভেবে লাভ নেই। আর তনিমা স্বামীকে সবসময় কাছে রাখে, খুব আদর করে স্বামীকে। একদিন অফিস থেকে বাসায় আসলাম, তখন তনিমা স্বামীকে আমার কাছে দিতে আসলো। আজ স্বামী আমাকে মা ডেকেছে জানেন? তনিমা, তুমি সব জানো আমার প্রতি ঘটে যাওয়া সব ঘটনা, আর আমি চাই না স্বামী আপনাকে মা বলে ডাকুক, কারণ আপনি তো সারা জীবন আর স্বামীকে দেখাশোনা করবেন না। আজ নয় কাল তোমার বিয়ে হয়ে যাবে, তখন আমি চাই না স্বামী মার জন্য কান্না করুক। তাই তুমি ভবিষ্যতের কথা চিন্তা করে এখন মানিয়ে নিলে খুশি হতাম। বুঝতে পারছি, আমি চেষ্টা করব। এভাবে চলে গেল আরো 2 বছর। এখন স্বামী ভালোভাবে কথা বলতে পারে। স্বামী এখন আমাকে আব্বু বলে ডাকে। যেদিন স্বামী আমাকে আব্বু বলে ডেকেছিল সেদিন যে কত খুশি হয়েছিলাম তা ভাষায় প্রকাশ করা যাবে না। আর এখন স্বামী তানিমা কান্টি বলে ডাকে। আমি জানি এসব তানিমা শিখিয়ে দিছে। এভাবে আরো কিছুদিন যাওয়ার পর তনিমা এসে বলল বাবা আমার বিয়ে ঠিক করে ফেলেছে, কিন্তু সে স্বামীকে ছাড়া থাকতে পারবে না বলে অঝোর ধারায় কান্না করতে থাকলো। আমি কি বলে তানিমাকে সান্ত্বনা দেব খুঁজে পাচ্ছি না, কারণ সে ছোট্ট থেকে স্বামীকে কোলে তুলে নিজের হাতে খাইয়ে বড় করেছে। সবারই কষ্ট হওয়ার কথা, কিন্তু বাস্তবটাকে মেনে নিতে হবে, নইলে পরে অনেক সমস্যার মধ্যে পড়তে হবে। কিছুদিনের মধ্যে তনিমার বিয়ে হয়ে গেল। এই কয়দিনে স্বামীকে আমি সবসময় কাছে নিয়ে রাখতাম, কারণ স্বামী এখনো ছোট। তাই কিছুদিন তনিমার থেকে দূরে রাখলে স্বামী হয়তো তনিমাকে আস্তে আস্তে ভুলে যাবে। তনিমা বিয়ের দিন স্বামীকে জড়িয়ে ধরে অনেক কান্না করেছিল, যেন মা তার ছেলেকে চিরদিনের জন্য ছেড়ে চলে যাচ্ছে। তনিমার কান্না দেখে আমার খুব কান্না পাচ্ছিল। তারপর তনিমার বিয়ে হয়ে গেল। কিছুদিন স্বামী কান্না করছিল তনিমাকে না দেখতে পেয়ে, কিন্তু স্বামী ছোট, সে কারণে কিছুদিন পর আর কান্না করে না। এখন স্বামীকে আমার সাথে অফিসে নিয়ে যাই। অফিসে যাই, অফিসের সবাই স্বামীকে অনেক ভালোবাসে। সবাই স্বামীকে দেখে রাখে, আদর করে। কিছুদিন পর অফিস থেকে জানানো হলো আমাকে ট্রান্সফার করা হয়েছে, আর এখন আমার অফিস থেকে ঢাকা পোস্টিং করা হয়েছে। আমিও সবকিছু মেনে নিলাম। তনিমার বাবার কাছ থেকে বিদায় নিয়ে ঢাকাতে চলে আসলাম। তবে ঢাকাতে আসার আগে তনিমা কিভাবে খবর পেয়েছিল আমরা একবারের জন্য ঢাকায় চলে যাচ্ছি, সেদিন তনিমা এসে স্বামীকে কোলে তুলে অনেক আদর করে আর বলে মাঝে মধ্যে যেন তার সাথে দেখা করি। তারপর আমরা ঢাকায় চলে আসি। তারপর দেখতে দেখতে আরো 2 বছর চলে গেল। এখন স্বামীকে একটা স্কুলে ভর্তি করে দিয়েছি। অফিসে যাওয়ার সময় স্বামীকে স্কুলে দিয়ে আসি, আর স্কুল শেষে স্বামীকে আমার অফিসে নিয়ে আসি। তারপর অফিস শেষে দুজনে বাসায় চলে আসি। একদিন স্বামী বলল, আব্বু আব্বু তুমি জানো স্কুলে আমার সব বন্ধুরা তাদের আম্মুর সাথে আসে, তাদের আম্মু তাদের কত ভালোবাসে, কিন্তু আমার আম্মু নেই কেন?
ও আব্বু, বলো আমার আম্মু কোথায়? স্বামীর কথা শুনে অনেক অবাক হলাম, কারণ এই 5 বছরের স্বামী একদিনও তার মায়ের কথা জিজ্ঞাসা করেনি। তাহলে আজ কেন তার মায়ের কথা জিজ্ঞাসা করলো? মনে হয় স্কুলে তার বন্ধুদের মায়ের সাথে আসতে দেখে স্বামীও তার মায়ের কথা মনে পড়েছে। বাবা, তোমার আম্মু আমাদের উপর রেগে আছে, তাই আমাদের কাছে থাকে না। তোমার আম্মু আমাদের ছেড়ে দূরে কোথাও চলে গিয়েছে। আব্বু আমাদের উপর কেন রাগ করেছে? আমি কি ছোটবেলায় খুব দুষ্টামি করতাম আম্মুর সাথে? না বাবা, তোমার আম্মু আমার উপর রেগে চলে গিয়েছে। তোমার আম্মু ভালো না। আমার পিচ্চি বাবুটার কষ্ট বোঝে না, তাই তোমার আম্মু ভালো না। আব্বু, তুমি কি বলেছিলে যে আম্মু রাগ করে চলে গেছে? আমার একটা রাজকুমারের খুব দরকার ছিল, কিন্তু তোমার আম্মু আমাকে দিতে রাজি ছিল না, তাই তোমার আম্মু রাগ করে চলে গেছে। আব্বু, তাহলে তোমার আব্বু আম্মু কোথায়? তারা কেন আমাদের সাথে থাকে না? আমার আম্মু আব্বু আমাকে খুব ভালোবাসতো। ঠিক আমি যেভাবে তোমাকে আদর করি, ঠিক সেভাবে আমাকে আদর করতো। তাহলে তোমার আব্বু আম্মু কোথায়? আমি তো আমার আব্বু আম্মুর সাথে থাকি। তুমি কেন তোমার আব্বু আম্মুর সাথে থাকো না? তোমার আম্মুর জন্য আমার আম্মু আব্বু আমার উপর রেগে চলে গিয়েছে। তাহলে আমি আম্মুর কাছে কোনোদিন যাব না। কেন যাবে না তুমি তোমার আম্মুর কাছে? তুমি তো এইমাত্র বললে আমি আম্মুর কাছে যাব। না, যাব না আম্মু, খুব খারাপ, অনেক পচা। আমার আম্মুর জন্য তোমার আব্বু আম্মু তোমার উপর রাগ করে চলে গেছে। পরে যদি আম্মুর জন্য তুমি যদি আমার উপর রেগে আমাকে ছেড়ে চলে যাও। না বাবা, তোমাকে সেটা আমি কোথাও যাব না। আব্বু, আমি তোমার আম্মু আব্বুর কাছে যাব। কেন তুমি আমার আম্মু আব্বুর কাছে যাবে কেন? আমি তোমার আব্বু আম্মুর কাছে গিয়ে মাপ চাইবো, যেন আমার আব্বুর উপর যেন আর রেগে না থাকে। না বাবা, তারা তোমার কথা শুনবে না। আমার উপর আমার আম্মু অনেক রেগে আছে। না আব্বু, আমি যাব আর তোমার আম্মুর কাছে পা জড়িয়ে ধরে মাপ চাইবো, যেন তোমাকে মাফ করে দেয়। আচ্ছা বাবা, তোমার পরীক্ষা শেষ হলে নিয়ে যাব, ঠিক আছে বাবা? ঠিক আছে আব্বু। তাই বলে স্বামী শুয়ে পড়লো। আমি ভাবতে থাকলাম, আমারও তো বাবা মাকে অনেক দেখতে ইচ্ছা করছে, অনেকদিন বাবা মাকে দেখি না। তাই স্বামীর পরীক্ষা শেষ হলে কিছুদিনের জন্য আবার সেই চিরসেনা শহর যশোরে যাব। এতদিনে মনে হয় রিমির আরেকটা বিয়ে করে স্বামীর সাথে সুখে শান্তিতে সংসার করছে। রিমি সুখে থাকলেই ভালো, আমি আর কারোর প্রতি মায়া জন্মাতে দেব না। এই রিমিকে ভালোবেসে আমার জীবনটা শেষ করে দিয়েছে, আমার বাবা মার কাছ থেকে আলাদা করে দিয়েছে। আমি আর আমার ছেলের মাঝখানে অন্য কাউকে আসতে দেবো না। তারপর পুরোনো কথা ভাবতে ভাবতে কখন যে ঘুমিয়ে পড়েছি ঠিক খেয়াল নেই। তারপর সকালে উঠে ফ্রেশ হয়ে স্বামীকে তৈরি করে স্বামীর স্কুলে নামিয়ে দিয়ে আমি অফিসে চলে আসলাম। এইভাবে দেখতে দেখতে স্বামীর পরীক্ষা শেষ হয়ে গেল, আর আমি অফিস কিছুদিনের জন্য ছুটি নিয়ে আমার নিজের শহরে যশোর যাওয়ার জন্য ব্যাগপত্র গুছিয়ে নিলাম। পরের দিন 12টার সময় ঢাকা টু যশোর 2টা টিকিট কিনে বাসে উঠে পড়লাম। আজ 5 বছর পর নিজের শহরে যাচ্ছি। মনের মধ্যে কেমন যেন অন্যরকম একটা ভয় কাজ করছে। দীর্ঘ 6 ঘন্টা জার্নি করার পরে নিজের শহরে পৌঁছালাম। খুব ভালো লাগছে, অনেকদিন পর নিজের শহরে আসলাম। অনেক স্মৃতি জড়িয়ে আছে এই শহরের সাথে। তারপর একটা জিনিস নিয়ে নিজের বাড়ির দিকে রওনা হলাম। 30 মিনিট পর আমার বাসার সামনে আসলাম। বাড়িটা এখন আগের মতোই রয়েছে। আমি দরজার সামনে দাঁড়িয়ে কলিং বেল বাজালাম। কিছুক্ষণ পর দরজা খুলে গেল। আমার মা দরজা খুলে দিল। মা আমাকে দেখে অবাক দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে আছে। মা আমাকে দেখে অযথারে কান্না করে দিল, আর আমাকে জড়িয়ে ধরে হাওমাও করে কান্না করছে। আমিও 5 বছর পর মাকে পেয়ে আমিও কান্না করলাম। আব্বু, তুমি কান্না করছো কেন? আর উনি কি তোমার আম্মু? হঠাৎ করে স্বামীর ডাকে আমাদের হুঁশ ফিরল। মা আমাকে ছেড়ে দিয়ে বলল, আমার দাদু ভাই? মাথা ঝাঁকানি দিয়ে ইশারা করে বললাম, হ্যাঁ। এবার মা নিশ্চয় হয়ে স্বামীর সামনে বসে পড়লো, আর সারা মুখে মাচুমতে থাকলো, আর জোরে ধরে কান্না করতে লাগলো। আর বলল, বাবা আহনাফ, আমাকে ক্ষমা করে দে বাবা, তোকে না বুঝে অনেক কষ্ট আর অবহেলা করেছে বাবা, আমাকে তুই মাফ করে দে। মা, কি বলছো তুমি? ছেলের কাছে কি কোনো মা মাপ চায়? তুমি আমাকে মাফ করে দাও মা, এই 5 বছর তোমাদের ছেড়ে দূরে থাকার জন্য। তুমি কাঁদছো কেন আব্বুর আম্মু? তুমি আমার আব্বুর উপর এখনো রেগে আছো? আমার আব্বুকে তুমি মাফ করে দাও। না দাদু ভাই, তোমার আব্বুর উপর আমার কোনো রাগ নেই, তবে অনেক অভিমান রয়েছে। 5 বছর আমার কথা তার একবারও মনে পড়েনি। খুব অভিমান তোমার আব্বুর উপর। আমার উপরও কি রাগ আর অভিমান করে আছো তুমি? যদি রাগ থাকে তাহলে আব্বুর মতো আমাকেও মাফ করে দাও। না দাদু ভাই, তোমার উপর কোনো রাগ বা অভিমান নেই। তুমি তো আমার সোনা দাদু ভাই। তাহলে আজ থেকে আমি তোমাকে কি বলে ডাকবো? আমাকে দাদু ভাই বলে ডাকবে, কেমন?
আচ্ছা দাদু ভাই, তাই বলবো। তারপর আমরা বাসার ভিতরে ঢুকে গেলাম। বাসাটা ঠিক আগের মতোই আছে, কিছু পরিবর্তন হয়নি, শুধু অবহেলাটা নেই। তারপর ব্যাগপত্র নিয়ে আমি আর স্বামী উপরের রুমে প্রবেশ করলাম। আর তখনই আমি বেশ অবাক হলাম, মানে প্রচন্ড অবাক হলাম, কারণ আমি কোনোদিন ভাবতে পারিনি রিমি এখনো থাকবে। হ্যাঁ, রিমি দেখি বিছানায় বসে আছে অন্যদিকে ফিরে। আমরা এসেছি হয়তো এখনো জানে না, কিন্তু রিমি এ বাড়িতে কেন? রিমিকে তো আমি মুক্ত করে দিয়েছিলাম, তাহলে রিমি কেন এখনো এ বাড়িতে পড়ে আছে? আব্বু চলো, দাঁড়িয়ে পড়লে কেন? স্বামীর কথা শুনে রিমি আমাদের দিকে ফিরল। আমাদের দেখে রিমি সাথে সাথে বিছানা থেকে লাফ দিয়ে নেমে পড়ল আর অবাক করা দৃষ্টিতে তাকিয়ে আছে আমার দিকে। রিমি আগের থেকে অনেক চেঞ্জ হয়ে গেছে, অনেক শুকিয়ে গেছে আর পাতলা হয়ে গিয়েছে। রিমি কিছু বলছে না, শুধু চোখের পানি টলমল করছে। রিমি আবার দৌড়ে এসে আমাকে জড়িয়ে ধরলো আর চিৎকার করে কান্না করতে থাকলো। রিমি আমাকে জড়িয়ে ধরে জোরে জোরে কান্না করছে আর আমার গালে হাত দিয়ে আমার কপালে, দুই গালে, দাড়িতে পাগলের মতো চুমু খেতে লাগলো আর শক্ত করে জড়িয়ে ধরে আছে। কোথায় ছিলে তুমি এই 5 বছর? তুমি চলে যাওয়ার পর তোমাকে পাগলের মতো খুঁজেছি। জানো, তুমি চলে যাওয়ার পরে আমি পাগলের মতো হয়ে গিয়েছিলাম। তোমাকে অবহেলা করতে করতে কখন যে ভালোবেসে ফেলেছি নিজেই জানি না। কিন্তু আমাকে কিছু না বলে দিয়ে আমাকে ছেড়ে চলে গেলে। খুব ভালোবাসি তোমাকে, প্লিজ আমাকে আর ছেড়ে চলে যেও না। রিমিকে এক ঝটকায় সরিয়ে দিলাম আর বললাম, কে আপনি? আর আমাকে এভাবে জড়িয়ে ধরে কান্না করছেন কেন? আর কি সব ভালোবাসার কথা বলছেন? আমি কাউকে ভালোবাসতাম না আর এখনো কাউকে ভালোবাসি না। রিমি আমার কথা শুনে যেন মনে হলো রিমির মাথায় আকাশ ভেঙে পড়েছে। রিমি আমার দিকে করুণ দৃষ্টিতে তাকিয়ে আছে। প্লিজ আহনাফ, আমাকে ক্ষমা করে দাও। আমি তোমাকে ছাড়া বাঁচতে পারবো না। আমাকে আর কষ্ট দিও না। তোমার দেওয়া কষ্ট আমি আর সহ্য করতে পারছি না। প্রতিদিন রাতে তোমার কথা ভেবে অনেক কান্না করতাম। তুমি আসবে বলে প্রতিদিন পথে থেকে চেয়ে থাকতাম। তুমি আসবে আর আমাকে তোমার বুকে জড়িয়ে ধরে রাখবে। প্লিজ আমাকে মাফ করে দাও। আমি আর কষ্ট সহ্য করতে পারছি না। হা হা, আসলে তুমি আমাকে ভালোবাসো তাই না? কোথায় ছিল তোমার এত ভালোবাসা যেদিন তোমাকে একবার দেখার জন্য টানা 2 বছর তোমার পিছনে ঘুরেছিলাম? কোথায় ছিল তোমার ভালোবাসা যেদিন আমি ভালোবাসার নামে শুধু অবহেলায় পেয়েছি? তোমার কাছে প্রতিদিন মাপ চাইতাম আর একটা মাত্র অন্যায়ের জন্য, কিন্তু আমি কি পেয়েছি? শুধু কিছু সুন্দর সুন্দর গালাগালি আর মায়ের অবহেলা। তুমি কি জানো আপনজনের অবহেলা কত কষ্টকর, যা আমাকে ভিতরে ভিতরে একদম শেষ করে দিয়েছে। তাই আমি আর কখনো অবহেলা সহ্য করতে পারবো না। আর কারোর প্রতি আমার কোনো টান বা ভালোবাসা নেই। এখন শুধু আমি আমার ছেলেকে নিয়ে বাঁচতে চাই। আমার পুরো পৃথিবী জুড়ে এখন শুধু আমার ছেলে রয়েছে। আমি আর কাউকে আমার পৃথিবীতে প্রবেশ করতে দেব না। রিমি এবার নিচে তাকিয়ে দেখে স্বামী দাঁড়িয়ে আছে। রিমি স্বামীকে দেখে আরো জোরে কান্না শুরু করে দিল আর রিমি হাঁটুবাজ করে স্বামীর সামনে গিয়ে বসে পড়লো আর জোরে ধরলো স্বামীকে জোরে ধরে কান্না করতে থাকলো আর 2 গালে চুমু খেতে লাগলো। রিমির এমন ঢঙের ভালোবাসা দেখে আমার রাগটা চরমে উঠে গেল। রিমির সেসব কথা বলা হঠাৎ করে মনে পড়ে গেল। রিমির কাছ থেকে স্বামীকে সরিয়ে নিয়ে আমি স্বামীকে কোলে তুলে নিলাম। কি করছেন আপনি? আমার ছেলেকে এভাবে জড়িয়ে ধরেছেন কেন? আর ওকে এভাবে চুমু দিচ্ছেন কেন? কোনো অধিকার নেই আমার ছেলের উপর আপনার। কেন? আমার ছেলেকে আমি জড়িয়ে ধরবো, তাতে অধিকারে কি আছে? হা হা, তোমার ছেলে তাই না? কেউ একজন বলেছিল কোনো অমানুষের বাচ্চা আমার পেটে হতে পারে না, তাই তাকে নষ্ট করে দিতে চেয়েছিল। আর আমি আর আমার ছেলে তো একটা অমানুষ। আর আমার ছেলের মতো অমানুষকে আপনি নিজের ছেলে বলে দাবি করছেন? শুনে রাখুন, স্বামী শুধু আমার ছেলে আর কারো নয়। কেউ যদি আমার ছেলেকে আমার কাছ থেকে নিতে আসে তাহলে আমার থেকে খারাপ কেউ হবে না। এই বলে আমি ব্যাগপত্র আর স্বামীকে নিয়ে আগে যে রুমে থাকতাম সেই রুমে চলে আসলাম। রুমটা ঠিক আগের মতোই আছে। মনে হয় প্রতিদিন কেউ রুমটা নিজের মতো করে গুছিয়ে রাখতো। আর এদিকে রিমি কান্না করতে করতে নিচে নেমে সোজা মাকে জড়িয়ে ধরে কান্না করতে থাকলো। কি হয়েছে রিমি, কান্না করছো কেন? মা, আমি কি এতই খারাপ যে তোমার ছেলে আমাকে এতটা ঘৃণা করে? এমনকি আমার ছেলেকে আমি একটু জড়িয়ে ধরছি বলে তোমার ছেলে বলল আমার ছেলের উপর নাকি আমার কোনো অধিকার নেই। তুমি বলো মা, আমার ছেলেকে আমি আদর করব না তো কে আদর করবে? আর তোমার ছেলে বলল আমি যেন আমার ছেলেকে স্পর্শ না করি। আহনাফ মনে হয় আগের কথা কিছুই ভুলতে পারেনি। এখনো মনে হয় তোর উপর রেগে আছে, তাই হয়তো তোর সাথে এমন ব্যবহার করছে। যখন তোর প্রতি রাগ কমে যাবে তখন দেখবি আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে। তুই শুধু আমার ছেলেটাকে ভালোবেসে যাবি।
দেখবি একদিন সব কিছু বলে তোর কাছে ফিরে আসবে। তারপর আমি রুমে এসে কাপড় চেঞ্জ করে ফ্রেশ হয়ে নিলাম। তারপর একটু রেস্ট নিয়ে নিচে আসলাম দুপুরের খাবার খেতে। মা বাবা এখন আসেন অফিস থেকে? এক্ষুনি চলে আসবে, আমি ফোন করে সব বলে দিয়েছি, এক্ষুনি চলে আসবে। তুই খেতে বস। আর দাদু ভাই, তুমি আমার কাছে আসো, আজ খুব ভালো লাগছে। আজ অনেক দিন পর একসাথে এক টেবিলে খেতে বসলাম। তারপর স্বামী তার দাদির কাছে গিয়ে বসলো, আর আমি টেবিলে বসে প্লেট নিয়ে নাড়াচাড়া করছি। তখন রিমি কিচেন থেকে সবকিছু নিয়ে আসতে থাকলো। মা রিমি, তুমি আহনাফের পাশে বসে আহনাফকে খাবার এগিয়ে দাও। তারপর যে রিমি আমার পাশে বসলো, আমি উঠে গেলাম চেয়ার থেকে। মা, আমি পরে খেয়ে নেবো, এখন খেতে ইচ্ছা করছে না। আর স্বামীকে খাইয়ে দিয়ে সোজা আমার রুমে নিয়ে আসবে, ঠিক আছে মা? তাই বলে আমি উপরে উঠে রুমে চলে আসলাম। এভাবে কিছুক্ষণ রেস্ট নেওয়ার পর বাসার কাজের লোক আমার রুমে এসে খাবার দিয়ে গেল। খাবার খেয়ে একটু রেস্ট নিয়ে নিলাম, কিন্তু স্বামী এখনো রুমে আসলো না কেন? আমি উঠে নিচে গিয়ে দেখি রিমি আর স্বামী নিচে বসে আছে। বলতে গেলে স্বামী রিমির কোলে বসে খেলা করছে, আর রিমি মাঝে মাঝে স্বামীর মুখে চুমু দিচ্ছে। রিমির কাজ দেখে মাথাটা পুরো গরম হয়ে গেল। যখন জানতে পারে আমাদের ছেলে আসছে পৃথিবীতে, তখন রিমি যতটা না আমাকে অবহেলা করেছে, তার থেকে বেশি গালাগালি করেছে আমার ছেলেটাকে। তাই আমি সোজা নিচে নেমে চলে আসলাম। আমি নিচে গিয়ে রিমির কোল থেকে নিয়ে আসলাম। আপনাকে বলেছেন আমার ছেলের উপর কোনো অধিকার দেখাতে আসবেন না, তারপরে কেন আমার ছেলের কাছে আসার চেষ্টা করছেন? আমি চাই না কোনো জানোয়ারের বাচ্চা তোমার কাছে আসুক। তাই বলে আমি ওখান থেকে স্বামীকে নিয়ে চলে আসলাম। সিঁড়ি বেয়ে উঠতে যাব, তখন দেখি মা পিছনে দাঁড়িয়ে আছে। এতক্ষণ সব শুনছিল। মায়ের মুখটা কেমন জানি মলিন হয়ে আছে, আর এদিকে রিমি অযথায় কান্না করতে লাগলো। রুমে এসে একটু রেস্ট নেওয়ার পর কেউ আমার নাম ধরে চিল্লাতে চিল্লাতে উপরে উঠে আসে। আমি বাইরে আসতে দেখি বাবা আমার নাম ধরে চিল্লাচ্ছে। আমি গিয়ে বাবাকে জড়িয়ে ধরলাম, আর ভালো মন্দ জিজ্ঞাসা করে বাবাকে রুমে নিয়ে গেলাম। বাবা, তোমার দাদা ভাই আমার ছেলে স্বামী। বাবা স্বামীকে দেখে কোলে তুলে আদর করতে লাগলো। তারপর স্বামীর সাথে কিছুক্ষণ কথা বলে বাবা চলে গেল। তারপর আমি আর স্বামী একটু ঘুমিয়ে বিকালে একটু বাইরে হাঁটতে বের হলাম। অনেকদিন পরে এলাকাতে আসলাম, কিছু চেনা পরিচিত মানুষের সাথে কথা বলে রাতে বাসায় আসলাম। আমি আর স্বামী রুমে আসি, তখন রিমি রুমে আসলো। চলেন, রাতের খাবার খেয়ে নেবেন, সবাই নিচে অপেক্ষা করছে। আমি খাবো না, আমার খাওয়া নিয়ে তোমাকে চিন্তা করতে মানা করছি না। আর এর আগে যখন কেউ আমার 1 বছর খাওয়ার কথা ভাবেনি, এখন না ভাবলেও চলবে। আমি আগে যেভাবে বাইরে খেতাম, এখনো বাইরে থেকে খাবো। আপনি শুধু মাকে বলে স্বামীর খাবারটা যেন উপরে দিয়ে যায়। রিমি আর কিছু না বলে কান্না করতে করতে চলে গেল। কাঁদুক, তাতে আমার কি? আমিও অনেক কান্না করেছি, কেউ দেখেনি আমার কান্না। কিছুক্ষণ পর মা রুমে আসলো। বাবা আহনাফ, তুই কি এখনো আমাদের উপর রাগ করে আছিস বাবা? যদি এখনো রাগ করে থাকিস তাহলে মাফ করে দে বাবা। আমরা সবাই নিজেদের ভুল বুঝতে পেরেছি। চল বাবা, একসাথে খেয়ে নেই। না মা, আমার কিছু খেতে ইচ্ছে করছে না। তাছাড়া আমার বাইরের খাবার খেয়ে অভ্যাস হয়ে গিয়েছে, তাই বাসার খাবার না খেলেও চলবে। তুমি স্বামীকে নিয়ে খাইয়ে দাও, আমি রুমে বসে আছি। মার কোনো কথা না বলে স্বামীকে নিয়ে চলে গেল। যাওয়ার সময় দেখলাম মার চোখে হালকা পানি টলমল করছে। খুব কষ্ট হলো মায়ের চোখে পানি দেখে। মা কোনো দোষ করেনি, রিমির জন্যই তো মা আমাকে অবহেলা করতো। না, মাকে আর কষ্ট দেব না। তারপর কিছুক্ষণ পর দেখি রিমি স্বামীকে দিয়ে গেল, আর আমি স্বামীকে বিছানায় বসিয়ে রুমের দরজা বন্ধ করে দিলাম। রিমির চোখে পানি দেখলাম, কাঁদলে কাঁদুক, তাতে আমার কিছু করার নেই। বিছানায় শুয়ে আছি, ভাবছি রিমি আমাকে আগে দু চোখে দেখতে পারতো না, আর এখন কেমন দৃষ্টিতে তাকিয়ে থাকে। রিমির চোখে এখন আমার জন্য অন্য কিছু দেখি। হয়তো আমার অনুপস্থিতিতে আমাকে ভালোবেসে ফেলেছে, কিন্তু রিমির উপর যে এখন আমার কোনো ফিলিংস কাজ করে না। 5 বছর আগের কথা মনে পড়লে ভীষণ রাগ আর কষ্ট হয়। পুরো কথা ভাবতে ভাবতে কখন যে ঘুমিয়ে গেছি নিজে জানি না। পরের দিন সকালে ঘুম থেকে উঠে দেখি স্বামী বিছানায় নেই। আমি তাড়াতাড়ি বিছানা থেকে উঠে চোখ মুছতে মুছতে নিচে এসেছি। স্বামীকে সুন্দর পোশাক পরে নিজের কোলে তুলে খুব সুন্দর করে নিজের হাতে খাইয়ে দিচ্ছে, আর তারা কথা বলছে। বাবা, তোমার এতদিন মায়ের কথা মনে পড়েনি? খুব মনে পড়তো। আম্মু আমার স্কুলের সব বন্ধুদের সাথে মা স্কুলে নিয়ে যেত, আবার নিয়ে আসতো। খুব মন খারাপ হতো তখন। কিন্তু আব্বু যেই মায়ের কথা বললাম, তখন আব্বু বলতো আমার নাকি কোনো মা নেই, আমার মা নাকি খুব পচা। আমাকে আর আব্বুকে অনেক গালাগালি করতো আর অবহেলা করতো। কিন্তু আম্মু, তুমি তো অনেক ভালো আম্মু, তাহলে আব্বু ওরকম কথা বলতো কেন যে তুমি অনেক খারাপ, পচা? স্বামীর কথা শুনে রিমির মুখটা মুহূর্তেই ফ্যাকাশ হয়ে গেল।
কারণ সে নিজেই তো তার ছেলেকে আর আহনাবকে অনেক গালিগালাজ আর অনেক খারাপ ভাষায় কথা বলেছে। আর দাঁড়িয়ে না থেকে রিমির সামনে চলে গেলাম। এই যে মিস ভদ্রমহিলা, আপনার লজ্জা করে না পরের ছেলেকে আদর করতে? আর আমাদের মতো পাপী নোংরা মানুষকে স্পর্শ করলে আপনার আবার সমস্যা হবে। আর আমি তোমাকে না বলছি আমাকে না বলে কোথাও যাবে না? তাহলে কেন এখানে আসছো? আর আমি বলছি না তোমার আম্মু নাই, তাহলে কেন এই মহিলাকে আম্মু বলছো? আর যেন কোনোদিন তোমাকে আম্মু বলতে না দেখি, মনে থাকবে? আর আমি তোমার আব্বু আম্মু, মনে থাকে তো? আব্বু, কিন্তু এই আম্মুটা বলেছে আমি নাকি তোমার আম্মু, তাই আমি আম্মু বলে ডেকেছি। আর এই আম্মু আমায় অনেক ভালোবাসে আর আদর করে, আমি আম্মুর বলে ডাকি। চুপ, একদম চুপ। আর একবার আম্মু বললে তোমাকে একটা থাপ্পড় মারবো। স্বামী আমার ঝাড়ি শুনে ভয় পেয়ে গেল আর কান্না করতে লাগলো। প্লিজ স্বামীকে বকবে না, ওর কোনো দোষ নেই। আমি ওকে জোর করে নিয়ে আসছি, আর ওকে কেন পাপী নোংরা বলছেন? ও তো একটা ছোট বাচ্চা। এই কথাটা আজ থেকে 5 বছর আগে আমার ছেলেকে বলেছিল। তখন সে একদম বাচ্চা ছিল, একদম নিষ্পাপ ছিল। এতটাই নিষ্পাপ ছিল যে তার তখনও জন্ম হয়নি। তখন থেকে সে অন্যায়ভাবে নিয়মিত অমানুষ, পাপী, জানোয়ার বলে অস্বীকৃতি পেয়েছে। আমার কথা শুনে রিমি এবার মাথাটা নিচু করে জোরে জোরে কান্না করতে করতে ফ্লোরে বসে পড়লো আর কান্না করতে থাকলো। আমি স্বামীকে নিয়ে চলে আসলাম উপরে। স্বামী কান্না করতে করতে আমার কাঁধের উপর ঘুমিয়ে পড়েছে। আমি স্বামীকে বিছানায় রেখে ফ্রেশ হতে চলে গেলাম। ফ্রেশ হয়ে গুছিয়ে নিলাম, একটু বাবার অফিসে যাব। আজ অনেকদিন পর একটু অফিসে যাব, কিন্তু স্বামী ঘুমিয়ে পড়েছে। ওকে রেখে যাব নাকি সাথে নিয়ে যাব, এ নিয়ে চিন্তায় পড়ে গেলাম। তারপর স্বামীকে রেখে যাওয়ার সিদ্ধান্ত নিলাম। তারপর রুম থেকে বেরিয়ে মার কাছে চলে গেলাম। মা, আমি একটু অফিসে যাচ্ছি। স্বামী ঘুমিয়ে আছে, স্বামী জেগে গেলে তাকে তোমার কাছে রাখবে, আর যেন কেউ স্পর্শ না করে ওকে, তাহলে আমার থেকে খারাপ কেউ হবে না। বাবা হানাফ, তুই এখনো পুরনো কথা বলতে পারিসনি? বাবা, আগের সব কথা ভুলে গিয়ে নতুন করে শুরু করা যায় না? মা, আমি চাইলেও কিছু ভুলতে পারবো না, যার জন্য আমার জীবন থেকে 5টা বছর আর কষ্ট অবহেলা কেটেছে। 5 বছর আমার বাবা মার সাথে সম্পর্ক বিচ্ছিন্ন ছিল। একটা নিষ্পাপ শিশু 5 বছর তার মায়ের আদর থেকে বঞ্চিত হয়েছে। কিভাবে আমি সবকিছু ভুলে যাব মা, বলো তুমি? এখন আসতে চাইতাম না, শুধু স্বামী তোমাদের দেখবে বলে এসেছি এখানে। আর যদি তোমরা মনে করো আমি এসে তোমাদের আবার বিরক্ত করছি, তাহলে একবার বল, আমি এখনই চলে যাবো চিরদিনের জন্য। না বাবা, যাস না। তুই যেভাবে থাকিস আমরা আর কিছুই বলবো না, কিন্তু আমাদের ছেড়ে যাস না। আর কত কষ্ট দিবি এই মাটাকে? কোনো কথা না বলে চলে আসলাম ওখান থেকে। তারপর সোজা অফিসে চলে আসলাম। অফিসে সবার সাথে বেশ আড্ডা দিলাম। যারা নতুন স্টাফ তাদের সাথে পরিচয় হয়ে নিলাম। তারপর দুপুরে বসেছিলাম, লাঞ্চ করার সময় হয়ে গিয়েছে। আমি নিজের ডেস্কে বসে আছি, তখন বাবা আসলো আর বলল, চল আহনাফ, লাঞ্চ করে আসি। কিন্তু আমি যেতে চাইলাম না, শুধু স্বামীর জন্যই বাসায় আসলাম। বাবা কলিং বেল বাজালো। কিছুক্ষণ পর মা এসে দরজা খুলে দিল। আমি ভিতরে ঢুকে দেখি স্বামী আর রিমি দুজনে হেসে হেসে খেলা করছে আর দুষ্টামি করছে। রিমি আমাকে আসতে দেখে রিমি স্বামীর থেকে দূরে সরে গেল। মনে হয় কিছুটা ভয় পাইছে। আমি আর কিছু বললাম না, কারণ এখানে বাবা রয়েছে। চুপচাপ স্বামীকে নিয়ে উপরের রুমে চলে আসলাম। কিছুক্ষণ পর রিমি রুমে আসলো। আপনাকে নিচে ডাকছে দুপুরে খাবার খেতে, সবাই নিচে বসে অপেক্ষা করছে। আমি খাবো না, ক্ষুধা নাই, বাইরে থেকে খেয়ে নিব। আপনি চলে যান সামনে থেকে। কেন বাইরে খাবেন কেন? আপনার জন্য খাবার তৈরি করা হয়েছে তো। এসব ঢং বাদ দেন। এতদিন কোথায় ছিল আপনার এসব ঢং? যত সব ঢং দেখলে বাঁচি না। আর একটা কথা, আপনাকে না বলা হয়েছে স্বামী থেকে দূরে থাকবেন? কারণ আমি কিছুদিনের জন্য এখানে এসেছি, আবার কিছুদিন পর কাউকে না বলে হঠাৎ করে হারিয়ে যাব। তাই স্বামীর সাথে বেশি কথা বলবেন না, পরে সমস্যা হবে। তখন বারবার আপনার কাছে যাইতে চাইবে, আর সেটা কোনোদিন সম্ভব না। আর আমি বিকালে উকিলের কাছে যাব, কারণ 5 বছর আগে যে কাগজ করতে চেয়েছিলাম সেটা এখন করব। মানে আপনাকে ডিভোর্স দিয়ে চিরদিনের জন্য মুক্ত করে দেব। রিমি এবার দৌড়ে এসে আমার পা জড়িয়ে ধরলো আর বলল, প্লিজ আহনাফ, একবার আমাকে ক্ষমা করে দাও, আর কষ্ট দিও না। অনেক কষ্ট সহ্য করেছি, আর পারছি না। তুমি যদি চলে যাও তাহলে যাবার আগে আমাকে খুন করে চলে যাবে, কারণ তোমাকে আর আমার ছেলেটাকে ছাড়া আমি আর বাঁচতে পারবো না। তুমি চলে যাবার আগে আমাকে তোমার হাত দিয়ে খুন করে চলে যাবে, তাহলে আমাকে আর কোনোদিন কষ্ট পেতে হবে না। রিমির কান্না দেখে আমার খুব খারাপ লাগলো, খুব কষ্ট হতে লাগলো। কারণ রিমিকে তো আমি পাগলের মতো ভালোবাসতাম, এখনো ভালোবাসি, কিন্তু আমার রাগ আর অভিমানের কাছে আমার ইগোটা বারে বারে হার মেনে যায়।
তখন স্বামী আমাদের কাছে আসলো, আর স্বামী সোজা গিয়ে রিমির সামনে গিয়ে রিমির চোখের পানি মুছে দিচ্ছে। আম্মু তুমি আব্বুর পা ধরে কান্না করছো কেন? তুমি কেঁদো না আম্মু, আমিও কিন্তু কেঁদে দেবো। আর আব্বু, আমি তোমার কাছে কিসের জন্য মাপ চাইছে? তুমি আম্মুকে মাফ করে দাও আব্বু। স্বামী, তুমি তোমার দাদু ভাইয়ের কাছে যাও। আর তুই আমার ছেলেটাকে নিজের করে নিয়েছিস, যে তোর হয়ে কথা বলছে। তোকে ক্ষমা করে দিতে পারি, তাহলে আমার জীবন থেকে 5 বছর ফিরিয়ে দে, যেখানে আমি প্রতিনিয়ত অবহেলা পেয়েছি। তোর কারণে আমি 5 বছর বাবা মার থেকে দূরে থেকেছি। তোর কারণে মায়ের কাছ থেকে যে অবহেলা পেয়ে প্রতি রাতে কান্না করেছি, কষ্টে বুকটা ফেটে চিৎকার করে কান্না করতাম। দিতে পারবি সেই চোখের পানি? তোর জন্য আমার ছেলেটা মায়ের আদর থেকে 5 বছর বঞ্চিত ছিল। ফিরিয়ে দিতে পারবি আমার জীবনের সবচেয়ে কালো অধ্যায়? রিমি কোনো কথা না বলে ফ্লোরে বসে কান্না করছে। আমি রুম থেকে চলে আসলাম বাইরে। তারপর স্বামীকে নিয়ে বাসা থেকে বের হয়ে গেলাম। ভীষণ রাগ হচ্ছে রিমির উপর। যখন আমাদের গর্বে ছিল তখন মনে ছিল না এসব কথা, যত সব আহ্লাদি দেখলে বাঁচি না। তারপর সোজা ভালো একটা উকিলের কাছে আসলাম, যেন 20 দিনের মধ্যে ডিভোর্স পেপার রেডি হতে পারে। তারপর উকিলের সাথে কথা বলে বাইরে চলে আসলাম। রাত 9টার সময় আমি আর স্বামী বাইরে থেকে কিছু খাবার খেয়ে রাতে বাসায় আসলাম, কারণ স্বামীকে আবার বেশি রাত পর্যন্ত বাইরে রাখা যাবে না, তাই বাসায় চলে আসলাম। বাসায় এসে রুমে একটু রেস্ট নিচ্ছি, তখনই রিমি আসলাম আমার রুমে। আম্মু রাতের খাবার খাওয়ার জন্য ডাকছিল, আপনি আসবেন না? না, আমি আর স্বামী বাইরে থেকে খেয়ে এসেছি, এখন আমরা কেউ ডিনার করব না। আর আপনাকে না মানা করছি আমাদের উপর কোনো রকম অধিকার ফলাবেন না। তাও আপনার লজ্জা করে না? কেন বারবার নির্লজ্জের মতো আমার রুমে আসছেন? হ্যাঁ, রিমির চোখ দুইটা পানিতে টলমল করছে, এখনই মনে হয় পানি ছেড়ে দেবে। স্বামীকে কেন বাহিরের খাবার খাওয়ালেন? ও তো এখনো ছোট, বাহিরের খাবার খাইলে শরীর অসুস্থ করবে। কেউ একদিন আমাদের বলেছিল রাস্তার কুকুর, আর রাস্তার কুকুররা বাইরে খাবার খাইলে কিছু হবে না। আর এই 5 বছরে আমরা বাইরের খাবার খাই, তাই আপনি বেশি অধিকার না দেখিয়ে নিজের মতো থাকেন। আর আমরা আমাদের মতো। রিমি এবার কান্না করে দিল, কারণ এখন তার বলার কিছুই নেই, কারণ এই কথাগুলো রিমি একদিন আফনাফকে বলেছিল। তাই রিমি আর কিছু না বলে রুম থেকে বের হয়ে গেল। আব্বু, তুমি আম্মুকে সবসময় কাঁদাও কেন? তুমি জানো আব্বু, আম্মু আমাকে অনেক আদর করে, নিজের হাতে খাইয়ে দেয়, জড়িয়ে অনেক আদর করে আমায়। আব্বু, আমরা এখানে সারা জীবন থাকতে পারি না। আর দাদু ভাইটা অনেক ভালো, খুব আদর করে আমাকে। না আব্বু, আমরা এখানে থাকবো না। আমরা যদি এখানে থাকি তাহলে তোমার কাছ থেকে আমাকে আলাদা করে দেবে ওরা। তুমি কি চাও বাবা যে আমি তোমার কাছ থেকে দূরে সরে যাই? না আব্বু, তুমি আমাকে রেখে চলে যেও না, আমি তোমার কাছেই থাকবো। কিন্তু আমরা যে কয়দিন এখানে আছি সেই কয়দিন আমি আম্মুর কাছে একটু আদর পেয়ে নিই। স্বামীর কথা ভেবে কি বলবো কিছু বুঝতে পারছি না। কি করব, ছোট বাচ্চা একটা, কোনোদিন মায়ের আদর পায়নি, এখন তো তাও আমি তার আদর থেকে দূরে সরিয়ে দিচ্ছি। না বাবা, তুমি যত ইচ্ছা তোমার আম্মুর কাছে যেতে পারো, কিন্তু আমরা এখান থেকে চলে যাওয়ার পর আম্মুর জন্য কান্না করতে পারবে না। আচ্ছা, মনে থাকবে আব্বু। তাই বলে স্বামী এক দৌড়ে নিচে চলে আসে আর তার মায়ের কোলে উঠে জড়িয়ে ধরে তার মাকে। কি হলো, আমার বাবাটা আজ আমার কাছে? কি ব্যাপার? তোমার আব্বু দেখলে যে তোমাকে খুব বকবে। না আম্মু, আব্বু বকবে না, আব্বুই তো তোমার কাছে আসতে বললো, আর তোমার কাছ থেকে যেন আদরগুলো নিয়ে নিই। স্বামীর কথা শুনে রিমি স্বামীকে জড়িয়ে ধরে বেশ কয়েকটা চুমু দিল। আমাকে একটু তোমার হাতে খাইয়ে দিবা? তুমি যখন খাইয়ে দাও তখন আমার খুব ভালো লাগে। রিমি আর কিছু বললো না, কান্না করতে করতে এক প্লেট খাবার নিয়ে এসে খুব যত্ন সহকারে খাইয়ে দিল। তারপর খাওয়া শেষে রিমি স্বামীকে আমার রুমে দিয়ে বলল, ধন্যবাদ আপনাকে। হঠাৎ কিসের জন্য ধন্যবাদ বলছেন? এই যে স্বামীকে আমার কাছে পাঠাইলেন তাই। আমার কোনো ইচ্ছা নেই আমার ছেলেকে আপনার কাছে পাঠাবো। স্বামী জেদ ধরছিল, আর আমরা 20 দিন এখানে আছি, তাই স্বামী যেন সবসময় হাসি খুশি থাকে, সেজন্য আপনার কাছে পাঠিয়েছি। আপনি আবার অন্য কিছু ভাববেন না। আর 20 দিন পর আমরা আবার চলে যাব। আর আমি উকিলের কাছে গিয়েছিলাম, বলেছে 20 দিনের মধ্যে ডিভোর্স পেপার রেডি হয়ে যাবে। প্লিজ আপনি চলে যাবেন না? আমি স্বামীকে ছাড়া থাকতে পারবো না, দরকার হলে আমি স্বামীর আশেপাশে যাব না, তবু আপনি চলে যাবেন না। খুব কষ্টে কাটিয়েছি এই 5 বছর, প্রতিটা রাতে আপনার জন্য কান্না করেছি আর সবসময় দোয়া করেছি যেন আপনি আর আমার ছেলে সুস্থ থাকেন। আমি আর কোনো প্রকার অধিকার দেখাবো না, তবু আমাকে ছেড়ে চলে যাবেন না। আর কোনো কথা না বলে ছাদে চলে আসলাম। এসে রিমির কথাগুলো ভাবছি আর সিগারেট টানছি।
তারপর রুমে এসে দেখি স্বামী ঘুমিয়ে পড়েছে। রিমি স্বামীর পাশে শুয়ে স্বামীর মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। আমি রুমে আসার পরে রিমি বিছানা থেকে দাঁড়িয়ে গেল। এখন যা, অনেক রাত হয়ে গেছে, ঘুমিয়ে পড়ো। কিছুটা করুণ সুরে তাকালো আমার দিকে। আমি কি আজ স্বামীর পাশে ঘুমাতে পারি? প্লিজ মানা করবেন না। আপনি তো আমাকে ছেড়ে চলে যাবেন, শুধু এই কয়টা দিন আমাকে থাকতে দিন স্বামীর পাশে। আর তারপরে হয়তো আর কোনোদিন থাকা হবে না, যেখানে নিজের ছেলেকে আদর করতে পারমিশন নিতে হয়। আর যাই হোক, সে জীবন রেখে লাভ নেই। কি বলছেন? আমি তো একটা জানোয়ার, আর জানোয়ারের সাথে রাতে থাকতে পারবেন? যদি আপনার দুর্বলতার সুযোগ নেই। আর আপনি তো একদিন বলেছিলেন আমাকে। প্লিজ পুরনো কথা আর বলবেন না। খুব কষ্ট হয় পুরনো কথা মনে পড়লে, যে আমার মনটাকে তিলে তিলে শেষ করে দিয়েছে। আপনার কোনো সমস্যা না হলে থাকতে পারেন। রিমি স্বামীর পাশে শুয়ে পড়লো, আর আমি সোফায় শুতে যাব। তখন আপনি সোফায় শুতে যাচ্ছেন কেন? বিছানায় আসেন। বিছানায় ঘুমালে আবার আমাদের মতো অমানুষ নিজেকে কন্ট্রোল করতে পারবে না, তাই আপনি বিছানায় ঘুমান, আমি সোফায় ঘুমাই। রিমি কিছু না বলে বিছানায় ঘুমিয়ে পড়লো। রিমির খুব কষ্ট হচ্ছে। এতদিন আফনাফের জন্য অপেক্ষা করলো যে আফনাফকে ভালোবাসে, আবার সুখে শান্তিতে সংসার করবে, কিন্তু আফনাফ তার রাগ আর অভিমানের কাছে হার মেনে গেল। এদিকে আমি ভাবছি রিমি এখন আগের মতো নেই। রিমি অনেক চেঞ্জ হয়ে গিয়েছে, সবসময় আমার পাশে থাকতে চায়, কিন্তু আমি আসতে দিই না। রিমি মনে হয় আমাকে ভালোবাসে, অনেক ভালোবাসে হয়তো। পরের দিন আমার একটু তাড়াতাড়ি ঘুম ভেঙে গেল। আমি বিছানার দিকে তাকিয়ে দেখি স্বামী রিমিকে জড়িয়ে ধরে ঘুমিয়ে আছে। রিমির চোখ দুটো ফুলে আছে, মনে হয় সারা রাত কান্না করেছে। চুলগুলো এলোমেলো ভাবে রিমির মুখের উপর পড়ে আছে। খুব মায়াবী লাগছে রিমিকে। আর স্বামী যেন মনে হয় সব থেকে বেশি সুখী, কারণ স্বামী তার মায়ের বুকে পরম যত্নে ঘুমিয়ে আছে। খুব ভালো লাগছে দেখে। মা ছেলের ঘুমন্ত চেহারা খুবই সুন্দর লাগছে। বাথরুমে ঢুকলাম ফ্রেশ হতে। ফ্রেশ হয়ে এসে দেখি স্বামী আর রিমি দুজনে দুষ্টামি করছে। আমাকে দেখে রিমি চুপ হয়ে গেল। আমি বাইরে বের হয়ে আসলাম। বাইরে থেকে হালকা নাস্তা করে বাসায় চলে আসলাম। বাসায় এসে দেখি রিমি, মা আর স্বামী তিনজন বসে বেশ আড্ডা দিচ্ছে। বাবা হানাফ, সকালে নাস্তা না করে কোথায় গিয়েছিলি? বাইরে গিয়েছিলাম নাস্তা করতে, তাই দেরি হয়ে গেল। বাইরে কেন নাস্তা করবি? আমি তো তোর জন্য নাস্তা তৈরি করেছি। এই বাড়িতে আমার জন্য আবার নাস্তা তৈরি হলো কবে থেকে? এমন করে কেন বলছিস বাবা? মানুষ মাত্রাই তো ভুল করে, তাই বলে তুই আমাদের ক্ষমা করে দিবি না? আমি সবাইকে ক্ষমা করে দিয়েছি। আর বাইরের খাবার খেয়ে অভ্যাস হয়ে গিয়েছে, তাই বাসার খাবার ভালো লাগে না। এই বলে রুমে চলে আসলাম। এভাবে কেটে গেল 20 দিন। এই 20 দিনে রিমি আমাকে অনেক ভালোবেসে ফেলেছে, তা রিমির আচরণে বুঝতে পেরেছি। রিমি এই 20 দিন আমার রুমে ঘুমাতো। রিমি আর স্বামী বিছানায় আর আমি সোফায় ঘুমাতাম। রিমি আমাকে আগের তুলনায় এখন বেশি কেয়ার করে। কাল বিকালে চলে যাব আবার ঢাকায়, কাউকে বলিনি কখন যাব। পরের দিন সকালে উঠে চলে গেলাম উকিলের কাছে। ডিভোর্স পেপার নিয়ে বাসায় আসলাম। কিছুক্ষণ পর রিমি আমার রুমে আসলো স্বামীকে নিয়ে। এই যে এটা ধরুন, আপনার চিরমুক্তির ডিভোর্স পেপার, আর আমি বিকালে রওনা দেব। আমার কথাগুলো শুনে রিমির চেহারাটা নিমিষে মলিন হয়ে গেল, আর দৌড়ে এসে আমাকে জড়িয়ে ধরলো। প্লিজ আপনি এমন কাজ করবেন না, এত বড় অন্যায় করবেন না। আমি আপনাকে ভালোবাসি, পাগলের মতো ভালোবাসি। প্লিজ আমাকে ছেড়ে চলে যাবেন না। দরকার হলে আমাকে নিয়ে চলেন, অন্তত স্বামীর জন্য আমাকে সাথে করে নিয়ে যান। না, তা কোনোদিন সম্ভব না, কারণ আমার মনে যে ভালোবাসা ছিল তা অবহেলায় পরিপূর্ণ হয়ে গিয়েছে। এখন আর চাইলেও সে অবহেলাকে মুছে ফেলা যাবে না। আমি আপনার পায়ে পড়ি, আমাকে রেখে যাবেন না। খুব ভালোবাসি আপনাকে। স্বামীকে আমার কাছ থেকে দূরে সরিয়ে দেবেন না। আর আপনি যদি আমাকে ছেড়ে চলে যান, তাহলে আপনি যদি কোনোদিন ফিরে আসেন, তাহলে সেদিন শুনবে রিমি বলি এই পৃথিবীতে আর কোনো হতভাগা মান না। চিরদিনের জন্য চলে যাব না ফেরার দেশে, তখন আর কেউ বিরক্ত করবে না। রিমির এমন কান্না দেখে আমার বুকের ভেতর ভীষণ ব্যথা অনুভব করলাম। রিমি পাগলের মতো আমার পা ধরে কান্না করতে লাগলো। রিমির থেকে ছাড়িয়ে ছাদে চলে আসলাম, আর ভাবতে থাকলাম এখন আমি কি করব। এদিকে রিমির ভালোবাসা, অন্যদিকে বাবা মা, আর স্বামীকে তার মায়ের থেকে বঞ্চিত করা। কি করব কিছুই ভেবে পাচ্ছি না। আর যদি রিমি সত্যি সত্যি কিছু করে ফেলে, তখন স্বামীকে কি উত্তর দেব? সারা জীবন স্বামীর কাছে অপরাধী হয়ে থাকবো? আর কিছু ভাবতে পারছি না। পত্র গুছিয়ে বাস স্ট্যান্ডে চলে আসলাম। আসার সময় মা আর রিমি পাগলের মতো কান্না করছিল, কাউকে ছেড়ে আসতে ইচ্ছা করছিল না। বাসের জন্য বাস স্ট্যান্ডে বসে আছি, তখন হঠাৎ করে ফোনটা বেজে উঠলো।
ফোন হাতে নিয়ে দেখি বাবার নম্বর। আমি ফোন রিসিভ করলাম, তারপর বাবা যা বললো সেটা শোনার জন্য আমি কোনো আশা করিনি। বাবা আহনাফ, তুই যেখানে থাকিস তাড়াতাড়ি হাসপাতালে চলে আয়। কেন বাবা, কি হয়েছে? মায়ের কি কোনো কিছু হয়েছে? না, তুই চলে যাওয়ায় রিমি পাগলের মতো চিৎকার করে কান্না করছিল। তারপর রিমি দৌড়িয়ে তার রুমে গিয়ে দরজা আটকে দেয়। রিমি আত্মহত্যা করার চেষ্টা করেছিল। তুই তাড়াতাড়ি হাসপাতালে চলে আয়। তাই বলে বাবা ফোনটা কেটে দিল। আমি বাবার কথা শুনে বাস স্ট্যান্ড থেকে একটা বেঞ্চে বসে পড়লাম। রিমি সেদিন বলেছিল যে আমি যদি চলে যাই তাহলে সেই পৃথিবী ছেড়ে চিরদিনের জন্য চলে যাবে, কিন্তু আমি রিমির কথা বেশি গুরুত্ব দেইনি। রিমির কথা ভাবতে ভাবতে চোখ দিয়ে কয়েক ফোঁটা পানি বের হলো। তাড়াতাড়ি ব্যাগ নিয়ে আমি আর স্বামী সোজা হাসপাতালে চলে আসলাম। হাসপাতালে এসে দেখি মা বাবা বসে আছে। আমি যা মাত্রই মা আমাকে একটা ঠাস করে চড় মারলো। তোর জন্য মেয়েটা আর কত কষ্ট পাবে, তুই এত পাষাণ কিভাবে হলি? এখন তোকে আমার ছেলে বলতেও ঘৃণা করছে। একজন মায়ের কাছ থেকে তুই তার বাচ্চা নিয়ে দূরে সরে গেছিস। তুই জানিস এটা কোনো মা সহ্য করতে পারবে না। মেয়েটা প্রতি রাতে তোর জন্য কত কান্না করেছে জানিস? প্রতিদিন আমাকে জড়িয়ে প্রচুর কান্না করতো আর বলতো, মা তুমি আমার ছেলে আর স্বামীকে ফিরিয়ে দিতে। কিন্তু আমি কিছু বলতে পারতাম না। আজ যদি আমার মেয়েটার কিছু হয়ে যায় তাহলে চিরদিনের জন্য আমাকেও হারাতে হবে। মায়ের কথা শুনে মাথা নিচু করে কান্না করছি। প্রচুর কষ্ট হচ্ছে রিমির এই অবস্থা দেখে। আর যদি রিমির কিছু হয়ে যায় তাহলে আমি সারা জীবন নিজেকে ক্ষমা করতে পারবো না। আর স্বামীকে কি বলবো, আমার জন্য তার মায়ের পৃথিবী থেকে চলে গেছে। খুব কান্না পাচ্ছে, বাবাকে জোরে ধরে কান্না করতে থাকলাম। কিছুক্ষণ পর ডাক্তার বের হয়ে আসলো। আমি দৌড়ে ডাক্তারের কাছে গেলাম। ডাক্তার, আমার রিমি এখন কিরকম আছে? কি হলো ডাক্তার সাহেব, কথা বলছেন না কেন? কি হয়েছে আমার রিমির? দেখুন, আমরা আমাদের বেস্ট চেষ্টা করেছি, কিন্তু জ্ঞান না ফেরা পর্যন্ত কিছু বলতে পারছি না। আমি কি একটু দেখা করতে পারি রিমির সাথে? না, এখন দেখা করা সম্ভব না। জ্ঞান ফিরলে কেবিনে দেওয়া হলে তখন দেখা করতে পারবে। স্বামীকে জড়িয়ে ধরে কান্না করে দিলাম। আমি যদি রিমিকে মেনে নিতাম তাহলে আজ এই দিনটা দেখতে হতো না। আজ আমি আমার অভিমান আর ইগোর জন্য রিমিকে চিরতরে হারিয়ে ফেলবো? না, এ হতে পারে না। রিমি আমাকে ছেড়ে চলে যেতে পারে না। আস্তে আস্তে মায়ের কাছে গেলাম। মায়ের সামনে হাঁটু গেড়ে বসে পড়লাম। মা, আমাকে তুমি ক্ষমা করে দাও। আজ আমার জন্য রিমির এই অবস্থা। খুব কষ্ট হচ্ছে মা। মা, তুমি রিমিকে বলো তোমার স্বামী তোমার কাছে চলে এসেছে। তুমি রিমিকে উঠতে বলো মা। কান্না করে বললাম। মা আমার মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল, কিছু হবে না তোর রিমির, দেখিস সব ঠিক হয়ে যাবে। এভাবে কান্না করিস না, শক্ত হ বাবা। 17 ঘন্টা পর রিমির জ্ঞান ফিরল আর রিমিকে পাশের একটা কেবিনে শিফট করলো। তারপর ডাক্তার সাহেব আমাদের একজন একজন করে দেখা করতে বললো। প্রথমে মা দেখা করতে গেল। কিছুক্ষণ পর মা বের হয়ে আসলো। তারপর আমি আর স্বামী গেলাম রিমির কাছে। রিমি আমাকে দেখে মুখ অন্যদিকে ঘুরে নিল। আমি গিয়ে রিমির একটা হাত শক্ত করে ধরলাম। তুমি চিরদিনের জন্য চলে যেতে চাইছিলা, তাই না? তুমি চলে গেলে তোমার ছেলের মা হবে কে? তোমার ছেলেকে আদর করবে কে? তুমি চলে গেলে স্বামী মা বলে ডাকবে কাকে? তুমি চলে গেলে এই অমানুষকে মানুষ করবে কে? আমাদের কথা একবারও ভাবলে না তুমি? তুমি চলে গেলে আমার মা বাবাকে দেখে রাখবে কে? একবার আমাদের কথা ভাবনি তুমি? আমি চলে গেলে কারো কি যায় আসে? ছেলে থাকতে ছেলেকে ঠিকভাবে কাছে টানতে পারি না। স্বামী থাকতে আমি একজন স্বামীহারা। তাই আমি আর বাঁচতে চাই না। তুমি জানো, তুমি যেদিন আমার দুধের বাচ্চাকে নিয়ে চলে গিয়েছিলে সেদিনই আমি মরে যেতে ইচ্ছে করছিল। আমি আমার নিজের গর্ভের ছেলেকে গালাগালি করছি। প্রতিটা রাতে কান্না করছি যে আমি একজন মা হয়ে কিভাবে আমার সন্তানকে অবহেলা করছি। তাই আমি আর বেঁচে থাকতে চাই না, যেখানে সব থাকতেও আমি একজন হতভাগী। এই যে তোমার স্বামী আর তোমার ছেলে তোমার কাছে ফিরে এসেছে, আর কোনদিন তোমাকে ছেড়ে যাবে না, আর তোমার কাছ থেকে তোমার ছেলেকে আলাদা করবে না। এখন থেকে দুটো অমানুষকে মানুষ করার দায়িত্ব তোমাকে দিলাম। কি পারবে না মানুষ করতে? এই একদম আমার স্বামী আর ছেলেকে অমানুষ বলবে না। আর একবার যদি ওই কথা বলো তাহলে দেখে নিও আমি তোমাকে মার্ডার করে দেব। ওকে মহারানী, আর বলবো না, কিন্তু একটা বিষয় আমাকে খুব ভাবাচ্ছে। কি বিষয়ে ভাবছো তুমি দেখি? আমার স্বামীটা কি নিয়ে এত চিন্তা করছে? বিষয়টা হলো তুমি কি খেয়ে আত্মহত্যা করতে গিয়েছিলে যে বেঁচে গেলে? শুনলাম নাকি ফিনাইল খেয়েছিলে। ফিনাইল খাইলে কেউ মরে নাকি? বাথরুমের হারপিক খাইলে মনে হয় এত সময় সোজা উপরে উঠে যেতে। আচ্ছা, সমস্যা নেই, এবার থেকে আত্মহত্যা করতে চাইলে আমাকে বলবে, আমি হারপিক নিয়ে আসবো। কুত্তা, তুই আমাকে নিয়ে মজা করছিস?
আজ তারা তোকে আমি মেরে ফেলবো। তাই বলে রিমি আমাকে মারতে লাগলো। তারপর আমি রিমিকে জড়িয়ে ধরলাম, আর রিমি আমাকে শক্ত করে জড়িয়ে ধরে আমার বুকে মাথা রাখলো। মনে হচ্ছে রিমি তার সবচেয়ে নিরাপদ জায়গা পেয়ে গিয়েছে। আমি রিমির মাথা উঠিয়ে রিমির কপালে একটা চুমু দিলাম। তারপর রিমি আমাকে জড়িয়ে ধরলো। আব্বু, তুমি আমাকে জড়িয়ে না ধরে আম্মুকে জড়িয়ে ধরে আছো কেন? আমাকে জড়িয়ে ধরো, নইলে আমি দাদু ভাইকে সব বলে দেবো কিন্তু। তারপর রিমি আমাকে ছেড়ে দিয়ে স্বামীকে কোলে তুলে নিয়ে পাগলের মতো দুই গালে কপালে নাকে মুখে ইচ্ছা মতো চুমু খেতে থাকলো। আমি মা ছেলের ভালোবাসা দেখছি। তারপর রিমি আমার দিকে হাত বাড়িয়ে দিল। তারপর রিমি এক পাশে স্বামীকে জড়িয়ে ধরলো আর আমাকে অন্য পাশে জড়িয়ে ধরে রিমি কান্না করে দিল। রিমি আমাকে তার বুক থেকে এক ঝটকা সরিয়ে নিল। আপনি কে যে আমাকে জড়িয়ে ধরে আছেন? বলেন কে আপনি যে আমার ছেলেকে জড়িয়ে ধরে আছেন কেন? কি বলছো এসব? মজা করো না তো। আজ প্রথম আমি আমার বুকে জড়িয়ে ধরলাম আর তুমি আমাকে সরিয়ে দিলে কেন? জড়িয়ে ধরতে পারি, তবে একটা শর্ত আছে। শর্তটা মানতে পারলে তোমাকে অনেকগুলো পাপ্পি দেব। নিজের বুকে জড়িয়ে ধরতে আবার শর্ত লাগে নাকি? আমাকে জড়িয়ে ধরতে হলে একটা শর্ত মানতে হবে। বলেন মহারানী, কি শর্ত আপনার? আমাকে এখন এখানে প্রপোজ করতে হবে, তা না হলে আমাকে আর জড়িয়ে ধরতে পারবে না। যদি প্রপোজ করি তাহলে তুমি আমাকে মারবে না তো, আর গালাগালি দিতে পারবে না? রিমি আমার কথা শুনে হাসি মাখা মুখটা নিমিষে কালো হয়ে গেল। কারণ আগে যখন রিমিকে প্রপোজ করতাম তখন রিমি আমাকে গালাগালি করতো। আমি আর কথা না বাড়িয়ে রিমির সামনে হাঁটু গেড়ে বসে পড়লাম। কিন্তু এখন ফুলটা কোথায় পাবো? এখন মনে পড়ে গেল স্বামীর কথা। স্বামীকে দুই হাত দিয়ে উঁচু করে রিমির সামনে ধরলাম। হবে কি তুমি আমার দিনের সূর্য, যা আমার জীবনকে আলোকিত করবে? হবে কি তুমি আমার ওই পূর্ণিমার চাঁদ, যে আলোকিত করবে আমার রাত? হবে কি আমার না দেখা স্বপ্ন, যা প্রতি রাতে তোমাকে নিয়ে দেখতে চাই? হবে কি আমার ছেলে স্বামীর আম্মু? এই প্রথম কোনো ছেলে দিয়ে প্রপোজ করা দেখলাম। আমি তোমার ছেলের আম্মু হব, তাই বলে স্বামীকে কোলে তুলে নিল রিমি। এখন কি আমি আমার বউটাকে একটু জোরে ধরতে পারি? না, এখন হবে না। স্বামী আছে এখানে, আগে বাসায় যাব, তারপর তোমাকে সবসময় বুকে শক্ত করে জড়িয়ে ধরে রাখবো, যেন আমাকে আর কষ্ট দিয়ে চলে যেতে না পারো। কে বললো আমি আমার সুইট বউটাকে রেখে চলে যাব? তারপর রিমি আর স্বামীকে দুই হাত দিয়ে দুজনকে জড়িয়ে ধরলাম। রিমি যেন আমার বুকের সাথে মিশে যেতে চাইছে। এই রিমি, আই লাভ ইউ সোনা। আই লাভ ইউ টু জান। তারপর হঠাৎ করে দরজায় ঠকঠক আওয়াজ আসলো। আমি রিমিকে ছেড়ে দিলাম। দেখি মা বাবা ডাক্তার কেবিন আসলো। ডাক্তার রিমিকে একটু চেক আপ করে বলল, আগামীকাল রোগীকে নিয়ে যেতে পারবেন। কি ব্যাপার, আমার মেয়েটাকে অনেক খুশি খুশি লাগছে। আজ অনেক দিন পর মেয়েটার মুখে হাসি খুশি দেখলাম। দোয়া করি যেন তোরা সব সময় এমন খুশি হয়ে সুখে শান্তিতে ঘর সংসার কর। রিমি মায়ের কথা শুনে কিছুটা লজ্জা পেল। কিছুক্ষণ পর একটা মহিলা এসে রিমিকে জড়িয়ে ধরে কান্না করে দিল। রিমিও সেই মহিলাকে জড়িয়ে ধরে অঝরে কান্না করে দিল। আস্তে আস্তে বাবার কাছে গেলাম। বাবা, এই মহিলাটাকে, একে তো কোনোদিন দেখিনি। আরে বলদের বাচ্চা বলদ, এটা রিমির মা, তোর একমাত্র শাশুড়ি আম্মা। কি? আগে বলবো তো যে ইনি আমার শাশুড়ি হয়। তাড়াতাড়ি গিয়ে রিমির মার পা ধরে সালাম করলাম। রিমির মা আমাকে দেখে কান্না করে দিল। তারপর কিছুক্ষণ গল্প করে সবাইকে বাসায় পাঠিয়ে দিলাম। মায়ের সাথে স্বামীকেও বাসায় পাঠিয়ে দিলাম। আমি সারা রাত রিমির পাশে থাকবো, তাই সবাইকে বাসায় পাঠিয়ে দিলাম। এই, তোমার ক্ষুধা পেয়েছে না? না, আমার ক্ষুধা নেই, তবে কেউ যদি আমাকে নিজের হাতে খাইয়ে দিতে তাহলে একটু খাইতাম আর কি। এত ঢং না করে সোজাসুজি ভাবে বললেই তো হতো। কি? আমি ঢং করছি? দাঁড়া, ওইখানে আমি আসছি। আর দাঁড়িয়ে না থেকে বাইরে এসে কিছু খাবার আর ফল জুস কিনে রিমির কাছে আসলাম। তারপর রিমির হাত ধরে রিমিকে উঠালাম। তারপর একটু একটু করে খাইয়ে দিলাম। রিমিকে খাওয়াচ্ছি আর রিমি আমার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে, আর চোখ দিয়ে টপ টপ পানি পড়ছে। রিমির চোখের কোণে পানি মুছে দিলাম। এই পাগলি, কাঁদছো কেন তুমি? তুমি আমার উপর যদি রাগ করে আবার চলে যাও, আমি সেদিন সত্যি সত্যি মরে যাব। দূর পাগলি, কোথাও যাব না তোমাকে ছেড়ে। খুব ভালোবাসি তো পাগলিটাকে, তাই আর ছেড়ে যাব না। তারপর রিমি আমাকে একটু খাইয়ে দিল। তারপর রিমির বেডের পাশে একটা এক্সট্রা বেড আছে। আমি রিমির কপালে একটা চুমু দিয়ে পাশের বেডে ঘুমাতে যাব। তখন রিমি বলল, কোথায় যাচ্ছ তুমি? কেন, আমি ঘুমাবো তো। তুমি এখন ঘুমাও, আমি এখানে ঘুমাবো। রিমি এবার রাগ করে কোনো কথা না বলে মুখটা অন্যদিকে ঘুরে বসে পড়ল।
আমি রিমির কাছে গিয়ে রিমিকে আমার দিকে ফিরিয়ে বললাম, এই পাগলি রাগ করছো কেন? হঠাৎ করে মুখটা বাংলা পাচার মতো করলে কেন? রিমি আমাকে জোরে ধরে আহ্লাদি কণ্ঠে বলল, আমার সাথে আমার বেডে ঘুমাবে তুমি। খুব জোরে ধরে ঘুমাতে ইচ্ছা করছে। তোমার ওই বুকে একটু মাথা রেখে ঘুমাতে দেবা? তারপর পাগলিটাকে বুকে জোরে ধরে ঘুমিয়ে পড়লাম। পাগলিটা আমায় জোরে ধরে মনে হলো রিমি আজ পৃথিবীর সবচেয়ে খুশি। তার পরের দিন সকালে ঘুম থেকে উঠে দেখি রিমি রাতের মতো জোরে ধরে ঘুমে আছে, কিন্তু রাত থেকে এখন বেশি শক্ত করে জোরে ধরে শুয়ে আছে। তারপর রিমির কপালে একটা চুমু খেয়ে যে উঠতে যাব তখন রিমি উঠতে দিল না। তুমি কখন জাগলে? আমি তো দেখলাম তুমি ঘুমিয়েছিলে। আমি অনেক আগে উঠেছি, কিন্তু ডাকিনি, কারণ আজ সারাদিন তোমার বুকে শুয়ে থাকবো। তারপর বাসা থেকে সবাই নিতে আসলো আমাদের। তারপর আমরা সবাই বাসার উদ্দেশ্যে রওনা দিলাম। স্বামী তার মায়ের কোলে শুয়ে আছে আর রিমি স্বামীর মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। তারপর বাসায় এসে গোসল করে যেই বের হব তখনই রিমি আবার আমার সামনে এসে জড়িয়ে ধরলো। কি ব্যাপার, আমার পাগলি বউটার আজ মনটা মনে হচ্ছে খুব ভালো। তুমি সব সময় পাশে থাকতে আমি সব সময় খুশি থাকবো। তারপর দুপুরে খাবার খাওয়ার সময় আমি রুমে আসলাম। তখন রিমি রুমে আসলো। আমি বিছানায় শুয়েছিলাম, রিমি আমার মাথার কাছে আমার মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। একটা কথা বলবো, রাখবে কথাটা? রিমির হাত জড়িয়ে ধরে বললাম, বলো। এতে আবার অনুমতি নেওয়ার কি আছে? না, তুমি আগে বলো যে আমার কথাটা রাখবে। আচ্ছা ঠিক আছে, তোমার কথা বলো এবার। চলো নিচে চলো, আজ সবাই একসাথে বসে লাঞ্চ করব। আমি রিমির কথা শুনে ফিক করে হেসে দিলাম। একটু কথা বলবে তাও আবার ভয় পাচ্ছে। আচ্ছা তোমার কথা রাখবো, তবে একটা শর্ত আছে। তুমি যদি শর্তটা মানতে পারো তাহলে সবাই একসাথে লাঞ্চ করব। তোমার আবার কি শর্ত? বলো কি শর্ত তোমার? এখন আমাকে গুনে 20টা পাপড়ি দিতে হবে, তারপর আমি লাঞ্চ করব। আর যদি না দাও তাহলে আমাকে আবার কষ্ট করে বাইরে থেকে লাঞ্চ করতে হবে। আমার কথা শুনে রিমি লজ্জায় মাথা নিচু করে ফেললো। যা দুষ্টু, ওটা আমি দিতে পারবো না, কেউ দেখে ফেলবে। না, কেউ দেখবে না। আর যদি না দাও তাহলে যাই বাইরে থেকে লাঞ্চ করে আসি। তাই বলে আমি যে উঠতে যাব তখন রিমি আমাকে বিছানায় ধাক্কা দিয়ে শুয়ে ফেলে দিল আর আমার বুকের উপর শুয়ে 4 ঠোঁট এক জায়গায় করে দিল। এভাবে কতক্ষণ ছিলাম জানি না, তবে আমার বেশ ভালোই লেগেছিল। তাই আমি রিমির 2 গালে হাত দিয়ে আমার কাছে টেনে নিলাম। রিমি আমাকে ছেড়ে দিয়ে যে চলে যাবে তখন আমি আবার রিমির হাত ধরে আবার আমার বুকের উপর নিয়ে আসলাম। রিমি এবার আমার গলা জড়িয়ে ধরে আমার বুকে শুয়ে আছে। এই, আমরা হানিমুন করতে যাব না? ঢং দেখে বাঁচি না, বুড়ো বয়সে হানিমুন তোমার বের করছি, দাঁড়াও। তাই বলে রিমি আমাকে মারতে থাকলো। কি আমি বুড়ো? তাহলে তুমি আমার বুড়ি সুইট বউ। না, তুমি বুড়ো হয়ে গেছো। আচ্ছা ঠিক আছে, এই বুড়োর সাথে তোমার থাকতে হবে না, আমি আবার চলে যাব। আগে আমি আর স্বামী যেখানে থাকতাম। রিমি আমার কথা শুনে আমাকে আবার শক্ত করে জোরে ধরে কান্না করে দিল। না, তুমি কোথাও যাবে না, তোমাকে আমি কোথাও যেতে দিব না। তুমি চলে গেলে এবার আমি সত্যি সত্যি মারা যাব। চুপ পাগলি, মরার কথা আর একবারের জন্য মুখে না শুনি। তুমি কি ভাবছো এই 5টা বছর তোমার কাছ থেকে দূরে সরে খুব খুশি ছিলাম, তাই না? তোমার কথা প্রচুর মনে পড়তো, খুব কষ্ট হতো আমার মা বাবার কথা মনে পড়লে। তাহলে তুমি এইমাত্র বললে আমাকে ছেড়ে চলে যাবে। না, তোমাদের ছেড়ে আমি কোথাও যাব না। চলো নিচে চলো, সবাই অপেক্ষা করছে আমাদের জন্য। তারপর নিচে এসে সবাই একসাথে খেতে বসলাম। রিমি স্বামীকে খাইয়ে দিচ্ছে। কতদিন পর বাড়ির রান্না খাবার খাইলাম। খাওয়া শেষে উঠতে যাব তখন বাবা বলল, আহনাফ, তুমি কি একাই ঢাকা যাবে নাকি এখানে নিজেদের ব্যবসা দেখাশোনা করবে? না বাবা, আমি আর ঢাকা যাব না, এখন নিজেদের ব্যবসা দেখব। তবে কিছুদিন পর থেকে অফিস যাব, আমাকে এক জায়গায় যেতে হবে। আর সাথে রিমি আর স্বামীকে নিয়ে যাব, আর আগামীকাল রওনা দেব। ঠিক আছে, আর সাবধানে যাস। তাই বলে রুমে চলে আসলাম। এরপর রিমি রুমে আসলো। এই, আমাদের নিয়ে তুমি কোথায় যাবে বললে না কিন্তু? কেন, সেই সময় বললাম তো হানিমুনে যাব, আর খুব গুরুত্বপূর্ণ একটা কাজও আছে ওখানে। কি এমন গুরুত্বপূর্ণ কাজ যে আমাকে বলা যাবে না? সময় হলে সবই জানতে পারবে। তারপর দিলাম একটা ঘুম থেকে উঠে রিমিকে বললাম গুছিয়ে নিতে, আজ আমরা ঘুরতে যাব। আচ্ছা, আমি কোন শাড়িটা পরবো? তুমি একটা কালো রঙের শাড়ি পরবে, আর স্বামীকে একটা কালো রঙের পাঞ্জাবি পরে দেবে, আর আমিও একটা কালো রঙের পাঞ্জাবি পরবো। সবাই একসাথে ম্যাচিং ড্রেস পরে বাইরে বের হব। তখন মা সামনে আসলো। বাহ, খুব সুন্দর লাগছে তোমাদের, আমারই নজর না লাগছে। তারপর আমরা বাইরে বের হয়ে একসাথে হাঁটতে থাকলাম।
স্বামী মাঝখানে হাঁটছে আর আমি আর রিমি স্বামীর দুপাশে হাত ধরে হাঁটছি। রাস্তার সবাই যেন কিরকম ভাবে আমাদের দিকে বারবার তাকিয়ে আছে। এভাবে কিছু দূর যাওয়ার পর আমার কিছু পুরনো বন্ধুদের সাথে দেখা হলো। তাদের কাছে গিয়ে দাঁড়ালাম। সব শালা আমাদের দিকে তাকিয়ে আছে। এই শালা এভাবে তাকিয়ে কি দেখিস? ওই শালা এভাবে কি দেখিস? দোস্ত, তোদের খুব সুন্দর লাগছে রে, যে দেখবে সেই অনজগতে হারিয়ে যাবে। তারপর তাদের থেকে বিদায় নিয়ে একটা ফুচকা হাউসে ঢুকে 2 প্লেট ফুচকা অর্ডার করলাম আর স্বামীর জন্য জুস নিলাম। তারপর হাঁটতে হাঁটতে বাসায় চলে আসলাম। রাতে একসাথে খাবার খেয়ে রুমে চলে আসলাম। কিছুক্ষণ পর রিমি স্বামীকে কোলে করে নিয়ে বিছানায় ঘুমিয়ে পড়লো। তারপর আমি শুয়ে পড়লাম। রিমি স্বামীকে একপাশে রেখে রিমি মাঝখানে চলে আসলো আর আমার বুকে মাথা রেখে শুয়ে পড়লো। তারপর কিছুক্ষণ গল্প করে ঘুমিয়ে পড়লাম। সকালে উঠে দেখি রিমি আমার বাম সাইডে আর স্বামী ডান সাইডে আমাকে শক্ত করে জড়িয়ে ধরে শুয়ে আছে আর শুধু দুষ্টামি করছে। তারপর আমি ফ্রেশ হয়ে রিমিকে বললাম ব্যাগপত্র গুছিয়ে নিতে, সকাল 10টায় গাড়িতে যাব। তাই তাড়াতাড়ি বাস স্ট্যান্ডে গিয়ে বাসে উঠে পড়লাম। আমরা কোথায় যাচ্ছি বলবে একটু? আমরা সবাই কক্সবাজার যাচ্ছি। তারপর রিমি আমার কাঁধে মাথা রেখে আমাকে জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়লো আর স্বামী আমার কোলে ঘুমাচ্ছে। আমরা ভোর 6টার সময় চিটাগাং পৌঁছালাম। তারপর রিমিকে ডাক দিলাম। তারপর বাস থেকে নেমে একটা রিক্সা নিয়ে সোজা চলে আসলাম সে চায়ের দোকানে, যেখানে ঠিক 5 বছর আগে একটা বাচ্চা ছেলেকে নিয়ে এসেছিলাম। দোকানদারের কাছে গিয়ে দেখলাম চাচা এইমাত্র দোকানটা খুললো। গিয়ে চাচাকে জড়িয়ে ধরলাম। চাচা আমাকে দেখে খুশিতে জড়িয়ে ধরলো। তারপর স্বামী আর রিমিকে ডাক দিলাম, চাচা দেখেন তো চিনতে পারেন কিনা। ভালো করে দেখলো, কিন্তু স্বামীকে চিনতে পারছেন না। চাচা আমার সেই ছেলে যাকে আপনি আশ্রয় দিয়েছিলেন। তারপর চাচা স্বামীকে কোলে তুলে খুশিতে কান্না করে দিল। তারপর সবাই মিলে চাচার বাসায় আসলাম। আজ অনেকদিন পর এই রুমে প্রবেশ করলাম। চাচা তনিমার খবর কি? তনিমা ভালো আছে তো? ভালো আছে, সবাই ভালো আছে। তুমি একটু বসো, আমি তনিমাকে ফোন করে দিই। তারপর চাচা তনিমাকে ফোন করে বাইরে চলে গেল কিছু খাবার আনতে। এই তনিমাকে, আর তুমি তাকে কিভাবে চিনো? তনিমা হচ্ছে এই চাচার মেয়ে আর সে আমাদের স্বামীকে 1 বছর নিজের মায়ের মতো আদর যত্ন বড় করেছিল। তারপর এক এক করে রিমিকে সবই বলে দিলাম। তারপর চাচা নাস্তা নিয়ে আসলো। কিছুক্ষণ পর তনিমা হাঁপাতে হাঁপাতে রুমে প্রবেশ করলো আর তনিমা স্বামীকে দেখে কোলে তুলে পাগলের মতো চুমু দিতে লাগলো। কেমন আছেন আপনি? আমরা ভালো আছি। আর এই হচ্ছে স্বামীর আম্মু। তারপর রিমি তনিমার সাথে কিছু কথা বলে সবাইকে বিদায় দিয়ে আবার আমরা গাড়িতে উঠে পড়লাম কক্সবাজারের উদ্দেশ্যে। আমি তারপর একটা হোটেল নিলাম। হোটেলে গিয়ে একটু ফ্রেশ হয়ে নিলাম। এখন রাত হয়ে গেছে আর জার্নি করে শরীর একদম ক্লান্ত, তাই সমুদ্রের পাড়ে যাইনি। হোটেলে শুয়ে আছি, স্বামী ঘুমিয়ে পড়েছে। তারপর রিমি ফ্রেশ হয়ে এসে আমাকে জড়িয়ে ধরে শুয়ে পড়লো। এই আমার আর একটা জিনিস চাইবো, দিবে? দেবো না কেন? আমার সবকিছু তো এখন তোমার। তাহলে এখন অনুমতি নেওয়ার কি আছে? আমাকে আর একটা বাবু এনে দিবা। স্বামীর জন্য আর একটা বোন দরকার। কিন্তু স্বামীর মতো যদি সেও ওরকম অবহেলা পায় তাহলে তো আমি সহ্য করতে পারবো না। রিমি এবার আমার বুকের উপর থেকে নেমে পড়লো আর অন্যদিকে মুখ করে কান্না করছে। আমার লক্ষ্মী বউটা রাগ করলো। আরে আমি তো তোমার সাথে মজা করেছিলাম। এই পাগলি রাগ করছো কেন? আমি তোমার সাথে তো ফান করলাম। আচ্ছা ঠিক আছে, একটা না পুরো কাবাডি খেলার টিম তৈরি করবো, ঠিক আছে? রিমি এবার আমার দিকে ফিরে বলল, প্লিজ তুমি আর পুরনো কথা বলবে না। খুব কষ্ট হয় সেই পুরনো কথা মনে পড়লে। আর কখনো বলবে না ওইসব কথা। এবার আমি রিমিকে টেনে নিয়ে জড়িয়ে ধরলাম। আচ্ছা, স্বামীর জন্য একটা বোন নিয়ে আসতে হলে তো অনেক পরিশ্রম করতে হবে। যা দুষ্টু, তোমার কোনো লজ্জা নেই? পাঠক পাঠিকারা তো সব দেখে ফেলবে। আগে লাইট নেবে আসো, না হলে সবাই সব দেখে ফেলবে। ভাইয়া ও আপুরা, এখন আমরা স্বামীর জন্য একটা মিষ্টি বোন নিয়ে আসতে যাচ্ছি। আপনারা এবার চোখ বন্ধ করুন, নইলে আবার আমার পাগলি ফোটা লজ্জা পাবে। সো দর্শক বন্ধুরা, এই ছিল আমাদের আজকের গল্প। গল্পটি আপনাদের কাছে কেমন লেগেছে নিচে কমেন্ট করে জানিয়ে দিবেন এবং পরবর্তীতে আপনারা কি ধরনের গল্প শুনতে চান সেটিও নিচে কমেন্ট করে জানিয়ে দিবেন।